যারা তারা বলে দেবে টিমে যে ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, দেখো আমরা সবার প্রথমে যেটা আমরা দেখতে চাই যে আমরা একটা ওয়েব আর্কিটেকচারে যখন আমরা কাজ করি, তো সবার প্রথমে আমরা কি জানি, আমরা যদি একটু কোথাও দেখি যে কোনো একটা জিনিসে ধরো এই যে meet.google.com যেটা তোমরা দেখতে পাচ্ছ, কেউ বলতে পারবে এটা কি, এই জিনিসটাকে কি বলে? ডোমেন বলা। একটা ইউআরএল। ইউআরএল বলে, কৌশল দাস ঠিক বলেছো। তো সবাই বলবে এটা হচ্ছে একটা ইউআরএল। আচ্ছা, ইউআরএল এর ফুল ফর্ম কেউ বলবে? কেউ জানো কি ইউআরএল কাকে বলে, বা ইউআরএল জিনিসটা কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। জিনিসটা কি মানে ধরো এর পার্টসগুলো বলতে পারবে কি রয়েছে, কোনটা কি? তো আমরা ইউআরএল, আমরা আগে ইউআরএল দেখি। দেখো আমাদের সব থেকে বড় কথা যেটা আমাদের ওয়েব আর্কিটেকচারের জন্য, যেটা আমরা সমস্ত কিছু মানে আমরা যখন সার্ভারকে কিছু রিকোয়েস্ট করব, মানে ধরো আমরা এখানে এই যে meet.google.com, তারপর এটা আমরা রিকোয়েস্ট করেছি, ইউআরএল একটা হচ্ছে রিকোয়েস্ট। ঠিক আছে, আমরা সার্ভারকে একটা একটা পার্টিকুলার একটা সিকোয়েন্সে আমরা সার্ভারকে রিকোয়েস্ট করছি যে আমার এই রিসোর্সটা তোমার কাছে দরকার, তবেই না সার্ভার আমাকে এই জিনিসটা প্রোভাইড করেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইউআরএলের কিছু কিছু নিজস্ব মানে পার্টস রয়েছে, পুরো ইউআরএলটা অনেকগুলো পার্টসে ডিভাইডেড রয়েছে, তো সেগুলো আমাদের জানতে হবে। সবার প্রথমে পার্টস হচ্ছে গিয়ে স্কিম বলে এটাকে। তো স্কিম মানে হচ্ছে গিয়ে কি, যে সিকিউরিটি, যে আমার রিসোর্স, আমি তো যেটা তোমার এখানে ধরো এই যে আমি অ্যাক্সেস করেছি meet.google.com-কে, সেটার আগে দেখো একটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমার একটা রিকোয়েস্ট। আচ্ছা, তো এইচটিটিপি মানে আমরা জানি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কেউ বলবে এইচটিটিপিএস মানে কি? এস মানে তো সিকিউর। সিকিওর। তার মানে হচ্ছে আমি যে হ্যাঁ, আমি যে রিকোয়েস্টটা করলাম সেই রিকোয়েস্টটা আমার সিকিওর। ঠিক আছে, মানে রিকোয়েস্ট আমার রেসপন্সটাও আসবে আমার সিকিওর। সিকিওর মানে কিছু নয়, একটা এন্ড টু এন্ড একটা এনক্রিপশন থাকে। ঠিক আছে, তো এর জন্য আমরা ইউজ করি এইচটিটিপিএস। তাই এটাকে আমরা বলি স্কিম। স্কিম মানে হচ্ছে যে আমরা কিভাবে কাজটা করব। ঠিক আছে, কোন মেথডে কাজ করব, এটা আমার সিকিওর হবে না আনসিকিওর হবে। তো সবসময় তোমরা এটা খেয়াল রাখবে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেগুলো শুধু এইচটিটিপি, তোমরা এই এইচটিটিপিতে যা রিকোয়েস্ট করবে সেটা কিন্তু যদি মিডিলে কেউ বসে থাকে, ধরো তোমার তুমি ধরো রাউটারের থ্রুতে রিকোয়েস্ট করো বা মোবাইলের থ্রুতে রিকোয়েস্ট করো, ধরো কোনো ওয়াইফাই কানেক্টেড রয়েছে, তো মিডিলে যদি কেউ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে, সে কিন্তু দেখতে পাবে যদি তুমি এইচটিটিপি রিকোয়েস্ট করো যে তুমি কি রিকোয়েস্ট করেছো। ঠিক আছে, তাই আমাদের সবাইকে এইচটিটিপি এস ইউজ করতে বলা হয়, সিকিওর, ওটা এনক্রিপশন থাকবে। ডাব্লু এটা কি? এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা সাবডোমেন। এই আমরা 2 নাম্বার স্কিমাটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ঠিক আছে, কারণ দেখো নর্মালি এই যে তুমি যদি এই ইউআরএলটার দিকে দেখো, এখানে লেখা আছে https://meet.google.com, এখানে কিন্তু www.meet.google.com নেই। তো আমরা জাস্ট ওটাকে আমরা এখন স্কিপ করে আমরা একদম লাস্টে ওটাকে আমরা ট্রাই করবো বোঝার। তাহলে এই example.com-টাকে ধরো, ফার্স্ট হচ্ছে স্কিম, যেটা আমরা বলি যে আমাদের ইউআরএলটা মানে আমাদের রিকোয়েস্টটা সেটা হচ্ছে আমার সিকিওর না ইনসিকিওর। 3 নম্বর এটা হচ্ছে ডোমেইন। আচ্ছা, আমরা ডিএনএস একটু পরে আমরা পড়বো যে ডোমেন নেম সার্ভার কিভাবে কাজ করে বা তার পুরো রিজলভটা কিভাবে হয় ডোমেন নেমটা। তো মোটামুটি ডোমেন মানে হচ্ছে একটা ইউনিক নেম। যেমন ধরো আমি যদি চাই, আমি ধরো এক সেকেন্ড, আমি ধরো আমি যখন রিকোয়েস্ট করছি, ঠিক আছে, তখন আমাকে তো বোঝাতে হবে যে হচ্ছে আমি একটা রিকোয়েস্ট করছি। আচ্ছা, কাকে করছি আমি কিভাবে বোঝাবো? আমার তো অনেক ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে, তাহলে আমরা চাই যে প্রথমে আমরা গুগলকে রিকোয়েস্ট করব, তার মানে নিশ্চয়ই গুগলের একটা নির্দিষ্ট ডোমেন নেম রয়েছে। আমি একটা সিম্পল, আমি তোমাদেরকে একটা দিয়ে বোঝাই। দেখো, এটা হচ্ছে আমার লোকাল সার্ভার। ঠিক আছে, এখন এগুলো তোমাদের মাথায় রাখতে হবে না এটা কি করছি, শুধু মনে রাখো যে এটা হচ্ছে আমার লোকাল সার্ভার। ওকে, তো
সেকেন্ড দাঁড়াও, লোকাল সার্ভারটা স্টার্ট হোক। তাহলে একটা ধরো আমরা যখন লোকাল সার্ভার স্টার্ট করি, ঠিক আছে, তো আমরা ডোমেনে যাচ্ছিলাম। ডোমেন মানে কি একটা ইউনিক ভ্যালু। তো আমরা এটাকে আমি দেখাচ্ছি যে ডোমেন কিভাবে রিজলভ হয়, এটা আমরা পরের স্লাইডে দেখব। বাট এখন তোমরা মনে রাখো যে ডোমেন মানে হচ্ছে একটা ইউনিক ভ্যালু। তোমরা যে এক্সাম দিলে তার জন্য একটা নিশ্চয়ই আলাদা ইউআরএল রয়েছে, আর google.com-এর জন্য নিশ্চয়ই একটা আলাদা ইউআরএল রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইউআরএল পুরোটাকে আমরা ইউআরএল বলি, আর হচ্ছে আমরা এই জিনিসটাকে ডোমেন নেম বলি। এই যে google.com এই পার্টটাকে আমরা বলি ডোমেন, আর এই পুরোটাকে আমরা বলি ইউআরএল। বোঝা গেল এতটা? তাহলে ডোমেন নেম কেউ বলতে পারবে কি? ডোমেন নেম হচ্ছে একটা ইউনিক নেম, ঠিক আছে। আমরা পরে বুঝবো যে ডিএনএস কিভাবে কাজ করে, তখন আমরা ডোমেন নেমের ব্যাপারে আরও একটু ডেপথে যেয়ে আমরা দেখব। 4 হচ্ছে গিয়ে কি, এটাকে আমরা টপ লেভেল ডোমেন বলি। মানে হচ্ছে ধরো তোমরা দেখেছো .in হয়, .com হয়, .org হয়, .ac .in হয়, তো এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন, ঠিক আছে। মানে আগে এগুলো রিজলভ হয় যে তোমার রিকোয়েস্টটা .com-এ যাবে না ইনে যাবে, দেন তোমার ডোমেন যেটা এই যে google.com, তাহলে google.com পুরোটাকে আমরা বলছি এই যে তোমার example.com এখানে নেওয়া হয়েছে, তাহলে এক্সাম্পল হচ্ছে ডোমেন আর কম হচ্ছে টপ লেভেল ডোমেন। তাহলে example.com আর example.in দুটো যখন রিকোয়েস্ট করবে, দুটো আলাদা হতেই পারে, ঠিক আছে। দুটো কিন্তু তোমাকে আলাদা ওয়েব পেজ রিটার্ন করবে, মানে একটা রেসপন্স রিটার্ন করবে। এরকম কোনো জায়গায় দেখেছো যে দেখবে .com-এ একটা আলাদা হয়তো কোম্পানি খুলেছে, বা একটা অন্য একটা ওয়েব পেজ রিটার্ন করেছে, .in-এ একটা আলাদা ওয়েব পেজ রিটার্ন করেছে, এভাবে দেখবে পাবে, এরকম অনেক এক্সাম্পল পাবে। 5 নম্বরকে বলা হয় পোর্ট। আমরা জানি না তোমরা আগের দিন কতজন ছিলে। পোর্ট হচ্ছে একটা আমাদের এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমাদের পোর্টটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা মেশিনের অনেকগুলো পোর্ট থাকে, ঠিক আছে। তোমরা যদি কেউ নেটওয়ার্কিং ভালোভাবে পড়ে আসো, তোমরা জানো যে আমাদের পোর্ট থাকে অনেকগুলো। তো পোর্টে কি হয়, পোর্ট মানে ধরো আমি তোমাকে যদি সিম্পল ভাষায় বলি, তোমরা যদি একটা ফ্ল্যাটে থাকো, তাহলে ফ্ল্যাট হচ্ছে একটা পুরো, যদি তোমার ডোমেন হয় তাহলে তোমার রুমগুলো হবে পোর্ট, ঠিক আছে। প্রত্যেকটা পোর্টের একটা আলাদা আলাদা থাকতে পারে, কাজ থাকতে পারে। যেমন আমি দেখাচ্ছি, ধরো আমার যে এই যে আমার সার্ভারটা আমি স্টার্ট করলাম, তুমি দেখতে পাচ্ছ আমার এই সার্ভারে, মানে আমার এই যে লোকাল সার্ভার, তাতে আমার দুটো সার্ভার আমি স্টার্ট করেছি, একটা হচ্ছে MySQL, একটা হচ্ছে অ্যাপাচি, ঠিক আছে। একটা হচ্ছে ডেটাবেসের সার্ভার, একটা হচ্ছে আমার নর্মাল সার্ভার। তো একটা দেখো 80-তে স্টার্ট হয়েছে, আর একটা 3306-এ স্টার্ট হয়েছে। এখানে দেখো পোর্ট নাম্বারটা ডিফারেন্ট। আচ্ছা, পোর্ট নাম্বার ডিফারেন্ট অ্যাকচুয়ালি কাজ কি? পোর্ট নাম্বার ডিফারেন্টের কাজ কি? দেখো, যদি আমরা ব্রাউজারে কোনো রিকোয়েস্ট করি, ধরো আমার তো এখন যেহেতু রয়েছে হচ্ছে তোমার, ধরো আমি লোকাল হোস্ট রিকোয়েস্ট করলাম, দেখো এখানে বলছে ওয়েলকাম টু মাই মেশিন। তো এর একটা পোর্ট নাম্বার রয়েছে নিশ্চয়ই। ধরো এখানে আমি আগের দিন তোমাদের মনে আপডেট করে দেখাচ্ছিলাম যে আমরা index.html-টাকে চেঞ্জ করে দেখাচ্ছিলাম। তো দেখো লোকাল হোস্ট এখানে ডোমেন নেম আমরা বলতে পারি। তো এটা লোকালি রিজলভ হচ্ছে। আমরা কিন্তু এই পুরো রিসোর্সটাকে দেখো আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি 127.0.0.1, দেখো সেম জিনিস অ্যাক্সেস হলো। আচ্ছা, তাহলে আমরা এটা ডিরেক্ট আইপি দিয়ে অ্যাক্সেস করলাম, আর আমরা একবার ডিরেক্ট ডোমেন নেম দিয়ে অ্যাক্সেস করলাম, ঠিক আছে। তো ধরো গুগল.com-এর নিশ্চয়ই একটা আইপি অ্যাড্রেস রয়েছে। তোমরা কমান্ডে এখানে গিয়ে তোমরা দেখবে, পিং করে দেখতে পারবে আইপি অ্যাড্রেসটা। ধরো এর একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস রয়েছে, তার মানে ধরো এটা IPv6 অ্যাড্রেস দিচ্ছে। তাহলে তোমরা কিন্তু google.com না করে যদি তোমরা ডিরেক্ট আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করো, তাহলেও কিন্তু google.com খুলবে। তার মানে ডোমেনটা শুধুমাত্র আমাদের সুবিধের জন্য, যাতে আমরা মনে রাখতে পারি। তোমাদের পক্ষে তো, সবার পক্ষে কি সম্ভব যে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস মনে রাখা? কারো পক্ষে কি সম্ভব যে তুমি গুগলের একটা আইপি মনে রাখবে, দেন হচ্ছে ইয়াহু খোলার জন্য তার একটা আইপি মনে রাখবে, হ্যাঁ, গুগল মিটের জন্য একটা আইপি আলাদা মনে রাখবে? এটা কি কোথাও সম্ভব? তাই আমরা ইউজ করি ডোমেন নেম, ঠিক আছে। নেক্সট যেটা বলার, যে আমাদের একটা পোর্ট দরকার। দেখো এখানে আমরা যদি বলি ডোমেন নেম 80,
তাহলে দেখো ডিরেক্ট আমার এইটা খুলছে। বাট যদি আমি এখানে 3306 দিই, এক সেকেন্ড, আমরা এভাবে আমরা কানেকশন করে দেখব। আচ্ছা, আমরা ওটা দেখব, আমরা আরেকটা জিনিস বুঝে দুটো একসঙ্গে দেখব, তাহলে সুবিধা হবে। তাহলে ডোমেন একটা বুঝলে, ডোমেন মানে হচ্ছে গিয়ে কি যে একটা ইউনিক নেম, পোর্ট মানে হচ্ছে গিয়ে কি ধরো তুমি কোনো একটা ফ্ল্যাটে যাবে, তাহলে ডোমেন মানে হচ্ছে তোমাকে অ্যাড্রেসটা বলে দিলাম যে ফ্ল্যাটে যাও। আচ্ছা, নেক্সট তোমাকে পোর্ট একটা বলতে হবে যে কত নাম্বার পোর্টে যাবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা পোর্টে আলাদা আলাদা প্রসেস কিন্তু এক্সিকিউট হতে পারে। তো তাই আমরা এখানে বলেছি যে 3000 নাম্বার পোর্টে যাব। তার মানে ধরো তুমি ফ্ল্যাটের মধ্যে তুমি বললে আমি এত নম্বর ফ্লোরে যাব, সেকেন্ড ফ্লোরে যাব। আচ্ছা, সেই ফ্লোরের কিছু পাথ থাকে। এই যে দেখলে না, যখন আমি লোকাল হোস্ট ইউজ করলাম আমার এখানে ড্যাশবোর্ড অটোমেটিক নিয়ে নিল। কেন নিল ড্যাশবোর্ড অটোমেটিক? কারণ আমার লোকাল হোস্ট ড্যাশবোর্ডের মধ্যে, ড্যাশবোর্ড একটা ফোল্ডার যার মধ্যে আমার এই index.html পেজটা রয়েছে। তার মানে একটা ফ্লোরে তোমার মাল্টিপল রুমস থাকতে পারে, তাহলে ধরে রাখো যে এটা একটা রুমস, ড্যাশবোর্ড একটা রুমস। আমরা চাইলে আমরা আরেকটা, ধরো আমি একটা ফোল্ডার বানাচ্ছি, ঠিক আছে, দেখো এখানে দেখো ড্যাশবোর্ড বলে একটা ফোল্ডার রয়েছে আমার, যেখানে আমার সার্ভারটা ইনস্টল রয়েছে। তাই কিন্তু আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। হ্যালো বিলাল দা, হ্যালো। কে? হ্যাঁ বলো। আরে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু গ্রামের বাড়িতে রয়েছি না, এখানে আচ্ছা, না না নেটওয়ার্কের ঠিক আছে, প্রবলেমের জন্য আমি ঠিক হ্যাঁ আছে, ওই কারণে লেট হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে। তো দেখো ড্যাশবোর্ড বলে একটা ফোল্ডার রয়েছে, আমি ধরো এখানে একটা ফোল্ডার নতুন একটা বানাচ্ছি, CTCJ। এর মধ্যে আমি একটা সামথিং একটা, ধরো আমি আমি এখানের HTML-টা কপি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু CTCJ ধরো। তার মানে দেখো আমি চেঞ্জ করলাম আমার। বেলাল দা, এই হ্যাঁ, মিটিংটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে। হ্যাঁ, কারণ এর লিঙ্কটা লাগবে, কারণ আমার গ্রিম মেম্বাররা আজকে টিউশন আছে, সব অ্যাবসেন্ট আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে ড্যাশবোর্ডে আমি রিসোর্স, আমি যখন আমার ডিফল্ট রিসোর্সটা আমার ড্যাশবোর্ডে যাচ্ছিল, ঠিক আছে, আমি এবারে ধরো এখানে CTCJ করলাম। আমি পোর্ট নম্বরও দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। তাহলে আমি বলছি 80 নাম্বার পোর্টে, মানে আমি আমি আগে ফ্ল্যাট অ্যাড্রেস দিলাম এখানে তোমাদের সুবিধের জন্য, যে আমি মেদিনীপুরে যাব, দেন হচ্ছে মেদিনীপুরে এই ফ্ল্যাটে যাব, দেন হচ্ছে এত নম্বর ফ্লোর দিয়ে আমি এই রুম নাম্বারে যাব। দেখো CTCJ-তে কিন্তু দেখো ওয়েলকাম টু CTCJ দিচ্ছে। তার মানে কি আমার রিকোয়েস্টটা চেঞ্জ হয়েছে। আমার এখানে দেখো একই কেন রয়েছে, কারণ আমার দুটোই একই, শুধুমাত্র আমি এটা চেঞ্জ করেছি, তাই না? আমি একদম সিম্পল করি, তাহলে তোমাদের দুটো একই রকম লাগছে, তাই আমি এই আইফ্রেমটা সরিয়ে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। এবারে দেখো আমি যদি রিলোড করি আমার এই লোকাল সার্ভারটা, তখন দেখো শুধুমাত্র দেখাচ্ছে ওয়েলকাম টু CTCJ। তার মানে আমার ডোমেন, দেখো এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে। এই ডোমেনে আমার রিসোর্সগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি আলাদা আলাদা রিসোর্স অ্যাক্সেস করতে চাচ্ছি। আচ্ছা, লাস্টে কে অ্যাড হলো গো? আই এম শিবা। কে কে অ্যাড হলে? আই এম শিবা। হ্যালো হ্যালো, আমি নাম বলো। শেঠ, শিবপ্রসাদ পাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এতটা বোঝা গিয়েছে তো। আমরা ডোমেন থাকে আমাদের একটা ইউআরএল এর মধ্যে, এই পাথটা বুঝতে পেরেছো যে আমরা পাথ চেঞ্জ করা মানে কোথায়? দেখো তোমরা যখন একটা কাজ করো বা রিকোয়েস্ট করো, সেখানেও কিন্তু একটা মেশিনই থাকে, ঠিক আছে। এরকম নয় যে তোমরা হাওয়াতে রিকোয়েস্ট করছো। ব্যাকএন্ডে যে তোমরা যে ইউআরএলটা দিলে তাতেও এরকম একটা মেশিন বসে থাকে, এরকমই একটা সার্ভার থাকে, হয় অ্যাপাচি 2 সার্ভার থাকবে বা অন্য কিছু সার্ভার থাকবে, টমক্যাট থাকবে, হ্যাঁ। তো মোটামুটি যে কোনো একটা সার্ভার থাকবে, তো সার্ভারে নিয়ে এইরকম একটা ফোল্ডার থাকবে। তো যখন তোমরা রিকোয়েস্ট করবে, ঠিক আছে, মাঝে মাঝে দেখো না বিভিন্ন আলাদা আলাদা এই যে রিকোয়েস্ট, এই যে আমি প্রথমে বললাম CTCJ-তে যাব, তার মানে এখন আমি একটা আলাদা রিসোর্স নিলাম, ঠিক আছে, মানে আমি একটা আলাদা ফোল্ডার অ্যাক্সেস করলাম।
কারণ আমার এই ইউআরএলটা আমি ওখানে পয়েন্ট করে রেখেছি, আমার সেম ফোল্ডার নেম রয়েছে, তাই আমার এটা ওপেন হচ্ছে। এভাবে আমরা পরে দেখবো যে ইউআরএল অনেকভাবে পয়েন্ট করা যায়। এখন বেসিক বুঝতে পেরেছো যে তোমরা যখন রিকোয়েস্ট করো মেশিনে কি হয়, মেশিনের মানে ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন থাকে। আমি যখনই পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দেবো, আমরা এখনও অন্য পোর্টে কাজ স্টার্ট করিনি, যখনই আমি পোর্ট নাম্বার চেঞ্জ করে দেবো দেখবে কিন্তু তখন আরও হচ্ছে তোমাদের রিকোয়েস্ট চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো এরকম দেখাবে না, তখন হয়তো একটা আলাদা ফোল্ডারেই নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি ধরো এখানে আমি একটা পোর্ট স্টার্ট করবো ভিএস কোড থেকে, তোমাদের বোঝানোর জন্য আমি বলছি, এটা মনে রাখার দরকার নেই। ধরো ভিএস কোড যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো যে এখানে একটা লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন থাকে। হ্যাঁ দাদা। হুম, তো আমি লাইভ সার্ভার থেকে ধরো আমি একটা এক্সট্রা পোর্ট আমি হচ্ছে কাজে লাগাবো। হুম, একটু টাইম দাও ইনস্টল হতে। বাই দ্য ওয়ে, লাইভ সার্ভার এক্সটেনশনটা কিন্তু একজন বাঙালি বানিয়েছে, একদম একদম। ঋত্বিক দেওর। আচ্ছা, ওটা কি কলকাতার লোক গো? আহ, হ্যাঁ, খুব সম্ভবত কলকাতার। আর ওটা এমন একটা এক্সটেনশন যেটা ভিএস কোডের টপ 10 ডাউনলোডের মধ্যে আছে, মিলিয়নে ডাউনলোড আছে। আচ্ছা, এইচটিএমএল, ওকে। সো দেখো আমার লাইভ সার্ভার ইনস্টল হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের, জাস্ট আরেকটা এক্সটেনশন ইনস্টল করে নিই কারণ আমাদের এগুলো তো লাগবে। তোমরা যারা ভেবেছো ভিএস কোডে করবে কোড, তারা তোমরা এইচটিএমএল আর সিএসএস স্নিপেটগুলো, জ্যাঙ্গোর স্নিপেট আর হচ্ছে লাইভ সার্ভারটা তোমাদের দরকার নেই কারণ জ্যাঙ্গোর নিজস্ব সার্ভার রয়েছে, তো তোমরা ইনস্টল করে নিও। দেখছি এমএট অ্যাব্রিভিয়েশনটা আসছে কিনা। এগুলো বাকি কিছু দেখার দরকার নেই, বুঝলে। আমার একটা ভাবো যে এইচটিএমএল বলে একটা নর্মাল ফোল্ডার রয়েছে, তার মধ্যে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা আমার রয়েছে, ঠিক আছে। বা তোমাদের সুবিধার জন্য আমি নতুন ফোল্ডার ওপেন করছি যাতে কমপ্লেক্স কিচ্ছু না হয়। আমি একটা জাস্ট এইচটিএমএল, আর কিচ্ছু থাকবে না, শুধু আমি একটা এইচটিএমএল এর ফোল্ডার ওপেন করলাম। এর মধ্যে ধরো আমি একটা ইন্ডেক্স নামে একটা এইচটিএমএল নিয়ে নিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে আমি ধরো সিম্পল লিখছি, ঠিক আছে, হেড আর বডি লিখছি, এরকমভাবে তোমরা ইউজ করবে না, ঠিক আছে। অনেক ভালো এইচটিএমএল এর স্ট্যান্ডার্ড সিনট্যাক্স ইউজ করবে। সিম্পলি এক্সক্লেমেটরি আর এন্টার দাবালে পুরো দিয়ে দিচ্ছে তো কোড। না না, আমি তো আমার এগুলো এখানে কোনদিন এমএট অ্যাব্রিভিয়েশনটা আসছে না, এমএট অ্যাব্রিভিয়েশনটা আসছে না, বুঝলে। আমার এক্সটেনশনটা ইনস্টল হয়নি ঠিকঠাক করে, ছাড়ো কিছু। হ্যালো ফ্রম অ্যানাদার পোর্ট। লাইভ সার্ভারের এক্সটেনশনটা কই গেল? ইনস্টল হয়েছে তো? আমাকে একবার রিস্টার্ট করতে হবে, বুঝলে, লাইভ সার্ভার এটাকে ভিএস। দাদা আমি স্নিপেটটা পাঠিয়ে দিয়েছি তোমাকে এইচটিএমএল এর, যদি না কপি না, করবে স্নিপেট দরকার নেই, এমনি নর্মালি আমার শুধু আমি তোমাদেরকে দেখানোর যে 80 পোর্টে আলাদা আউটপুট আসবে আর 30 পোর্টে আলাদা আউটপুট আসবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝলে।
দেখো এখানে দেখো, যা এ আবার আপডেট স্টার্ট করে দিয়েছে। আচ্ছা ছাড়ো, আমরা ওটা দেখছি পরে, ঠিক আছে, আমরা আমাদের মেইন এতে যাই। ঠিক আছে, সে তার আপডেট স্টার্ট করে দিয়েছে, জানি না কি হয়েছে, যে যখন পারছে আপডেট নিয়ে নিচ্ছে। তো তো বলছে যে ভিজুয়াল স্টুডিওর লাইভ সার্ভারটা কি নোড জেএস এর লাইভ সার্ভারের মতনই কাজ করে। হুম, ভিজুয়াল স্টুডিওর লাইভ সার্ভার যে এক্সটেনশনটা দেখালে ওটা কি তোমার ওই নোড জেএস এর লাইভ সার্ভারের মতনই কাজ করে। নোড জেএস এর লাইভ সার্ভার মানে নোড জেএস এর তো আলাদা সার্ভার রয়েছে, যেমন জ্যাঙ্গোর একটা আলাদা সার্ভার রয়েছে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাবে আমার কাছে ফোল্ডার আছে অলরেডি। না না, আমার স্টার্ট হয়ে গিয়েছে। ওকে। আচ্ছা, এই দেখো, তাহলে তোমাদেরকে যেটা বলার বারবার যে দেখো আমরা সেম ডোমেনে রয়েছি, বাট আমরা পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি। দেখো আমার আউটপুট ডিফারেন্ট এসেছে, ঠিক আছে, আমার মেশিনের অন্য একটা, আমি একটা ডিরেক্টরিতে চলে গিয়েছি। তার মানে পোর্ট নাম্বারটাও অবশ্যই ইম্পর্ট্যান্ট। তুমি যখন কাজ করবে দেখবে জ্যাঙ্গোতে তোমরা 8000-তে আই থিঙ্ক কাজ করবে, তো তোমরা পোর্ট নাম্বার চেঞ্জ করতে পারো ইন এনি টাইম, বাট পোর্ট নাম্বারটা তোমাদের জানতে হবে যে কী কাজে লাগে। তো তোমরা বুঝতে পারলে, এখন কেউ বলতে পারবে আমাকে যে পোর্ট নাম্বারটা অ্যাকচুয়াল কী কাজে লাগে? কেউ বলবে, কনক্লুড করবে কেউ? আমাদের যে হুম মেশিনটা আছে লোকালি, আমরা যদি কোনো কিছু একটা অ্যাক্সেস করতে চাই ফাইল, তো হুম এখানে পোর্ট নাম্বার থেকে করতে পারবো। বা কোনো কিছুর অ্যাক্সেস দিতে চাই যদি কোনো ওয়েবসাইটে, তো সেখানে পোর্ট নাম্বারটা থেকে আমি অ্যাক্সেসটা দিতে পারবো। তো এটাই। দেখো তোমাদের আবার সিম্পল সিম্পল বলছি, আর আরও একদম সিম্পল বলছি তোমাদের। পোর্ট নাম্বার কিছু তোমরা ভাবো যে এটা পুরোটা হচ্ছে তোমার, ফ্ল্যাট। ঠিক আছে, ফ্ল্যাট, সিম্পল কথা, ঠিক আছে, একদম। তোমরা ভাবো ফ্ল্যাট, ঠিক আছে, তোমরা পোর্ট যাবে, নাম্বারটা। তোমরা যে তোমাকে আমি বলেছি আমার ফ্ল্যাটে গিয়ে তোমাকে এই জিনিসটা আনতে হবে, এই জিনিসটা মানে এই যে রেসপন্সটা আনতে হবে, এটা ধরো একটা পার্টিকুলার জিনিস, ঠিক আছে, তো তোমাকে এটা আনতে হবে। তোমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, শুধু অ্যাড্রেস দিলে হবে না নিশ্চয়ই, তোমাকে আমাকে বলতে হবে কত ফ্লোরে কত নাম্বার রুম, তবে তো গিয়ে তুমি আনবে। তো তার মানে ইউআরএল এর এটা নয় যে তুমি পোর্ট নাম্বারটা অমিট করে বেরিয়ে যাও। এবারে হ্যাঁ, তোমরা বলতেই পারো যখন আমরা কই google.com লিখি, তাহলে তো কই আমরা পোর্ট নাম্বারটা লিখি না। তোমরা বলতে পারবে কেন পোর্ট নাম্বার লিখি না আমরা, কারণ ডিফল্ট পোর্ট হচ্ছে 80। তুমি যদি কোনো পোর্ট নাম্বার না মেনশন করে দাও, তাহলে ডিফল্ট পোর্টও 80-কে নেবে। বোঝা গেল? তাই আমরা যখন google.com ইউজ করি বা যে কোনো, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটে তুমি যাও, geek4geeks.com, javadeploy.com, তার মানে ওই যে রিসোর্সগুলো রয়েছে নিশ্চয়ই 80 পোর্টে রয়েছে। তার জন্যই তুমি পোর্ট নাম্বার না মেনশন করা সত্ত্বেও ও কিন্তু ওই মানে তোমাকে ওই রেসপন্সগুলো দিচ্ছে। তাহলে এবারে বলতে পারবে তো যে পোর্ট নাম্বার কি বা পোর্ট জিনিসটা কি? হ্যাঁ দাদা, বলছি আমার একটু একটা জিনিস জানার ছিল। ধরো বলো। আমি একটা ওই গিক্স ফর গিক্স খুললাম বা গুগলে খুললাম, হুম যেখানে হোম পেজ লঞ্চ হচ্ছে সেটা হুম নিশ্চয়ই 8 পোর্টে আছে। একদম, এই পুরো তারপরে যখন, রিসোর্সটা 80 পোর্টে রয়েছে। হ্যাঁ তারপরে যখন আমি যদি গুগলে কোনো কিছু সার্চ করি, সে আমাকে হ্যাঁ। রেজাল্ট দেয়। হুম তো একটা নিউ পেজ খোলে, হুম তো সেখানে কি তাহলে ফোন নাম্বারটা চেঞ্জ হয় তো নিশ্চয়ই? না, পোর্ট নাম্বার তুমি যতক্ষণ না চেঞ্জ করবে চেঞ্জ হবে না, ঠিক আছে। আর তাহলে গুগল যে কি করে বুঝছে যে তাকে ওই পেজটা দেখাতে হবে বা ওই ডকুমেন্টটা দেখাতে হবে? এখানে যেমন আমি না না, ফোন দেখো, নাম্বার। তুমি তো এখানে বলেই দিচ্ছ, যেমন ধরো আমার মেশিন, ঠিক আছে, এই তো আমার মেশিন রয়েছে, আমি যখন আমার মেশিনকে বলছি যে লোকাল হোস্ট, এটা একটা ডোমেন নেম, যখন আমি বলছি লোকাল হোস্ট, ও আমাকে একটা ডিফল্ট দিচ্ছে 80 পোর্টে, যেটা আমার সার্ভারটা স্টার্ট রয়েছে, আমাকে সেই রেসপন্সটাও আমাকে দিচ্ছে। বাট আমি যখন বলছি লোকাল হোস্ট সিটিসিজে, তখন আমার অন্য একটা ফোল্ডার মানে অন্য একটা রিসোর্স আমি যেখানে রয়েছে সেই রেসপন্সটা দিচ্ছে। বাট যখন আমি ওকে বলছি লোকাল হোস্ট 5550, তখন দেখো আমাকে অন্যই রেসপন্স দিচ্ছে। আই থিঙ্ক 5550ই ছিল পোর্ট নাম্বারটা, দেখে নিই একবার। 5500, সরি। তাহলে আমি যখন আমার আরেকটা ধরো প্রসেস স্টার্ট করা আছে 5500-তে, তখন দেখো একটা অন্যই রেসপন্স দিচ্ছে। তার মানে রেসপন্সটা কি দেবে তোমার ইউআরএল এর ওপর ডিপেন্ড করছে। তুমি কি চাচ্ছ, তুমি ডিফল্ট রেসপন্স চাচ্ছ না কোনো এক্সট্রা অর্ডিনারি রেসপন্স চাচ্ছ? বোঝা গেল কি? হ্যাঁ দাদা, বোঝা গেল। হ্যাঁ, এই লোকাল হোস্ট জিনিসটা কি? লোকাল হোস্ট হচ্ছে এই যে ধর তোকে যদি আমি বলি google.com, হ্যাঁ। google.com,
তাহলে এখানে গুগল ডট কমটা কি, গুগলটা কি ডোমেন নেম, কম হচ্ছে টপ লেভেল ডোমেন, কিন্তু যেহেতু তো এটা আমার লোকাল মেশিন, এখানে কোনো টপ লেভেল ডোমেন থাকে না, তো এখানে শুধু ডোমেন নেমটা থাকে। দেখ গুগল ডট কমের ডোমেন নেম শুধু অনলি গুগল, ঠিক আছে, এটাকে আমরা বলি ডোমেন নেম, আর ডট কমকে আমরা বলি টপ লেভেল ডোমেন, ঠিক আছে। তাহলে এটা ধর গুগল ডট কম আর গুগল ডট ইন কিন্তু দুটো ডিফারেন্ট, ঠিক আছে। তো দুটো ডিফারেন্ট, অবশ্যই দুটো ডিফারেন্ট। এরকম দুটো তো সেমই আছে তো। আরে এটা তো গুগল ডট কম কিনে রেখেছে তাই সেম এসেছে, তাই না? যেমন আচ্ছা, হ্যাঁ বেলাল দা, সেটা বুঝতে পারছি। অ্যামাজন ডট ইন আর অ্যামাজন ডট কম, অ্যামাজন ডট ইন হ্যাঁ। ইন্ডিয়ান লোকাল সাইটে দেখায়, যেমন ডট কম ধর এআইন ডট এআই, এটা একটা খুব ভালো হ্যাঁ, প্রোডাক্ট বেস এই- কোম্পানি। ওটা বুঝলাম। আমি ভাবছি এই ক্ষেত্রে তো সেমই, কেননা দুটো তো সেম একই হ্যাঁ জায়গায় এক্ষেত্রে লোকেট সেম করছে। আসছে, কিন্তু বাট অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি দুটো আলাদা। তুই যদি কিনে রেখে দিয়েছিস, ঠিক আছে, ধর অ্যামাজন তো ডট কম ডট ইন, ঠিক আছে, ডট থাইল্যান্ড, যেগুলো ও সব কিনে রেখে দিয়েছে, তাই তুই ওগুলোতে শুধু অ্যামাজনই দেখতে পাস ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনের, তাই না? যেমন ধর এআইন ডট এআই, এ দেখ এটা একটা ডোমেন, ঠিক আছে, কিন্তু আমি ধর এআইন ডট কম যদি করে দিই, আই থিঙ্ক এর কোনো রেসপন্স নেই, বা ধর অন্য কিছু একটা খুলবে, দেখ প্রাইভেসি এরর বলছে, আমি ধর তবুও যাচ্ছি, ঠিক আছে, ধর ডোমেনটাই কিছু নেই, ওরা হয়তো ধর কাজ করছে, তাহলে দেখ এখানে এআইন ডট কম আর এআইন ডট এআই দুটো আলাদা নিশ্চয়ই। না, ওটা ওটা বুঝতে পারছিলাম আমি, হ্যাঁ। বলি সেটা তো হ্যাঁ একদমই হুম। আলাদা দুটো। তো সেটাই, তাহলে আমরা টপ লেভেল ডোমেন পর্যন্ত পড়লাম, পোর্ট পর্যন্ত পড়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা পোর্ট দেখলাম যে পোর্ট কি, পাথটাও তো ওরা দেখে নিলি যে আমরা পাথটা চেঞ্জ করলাম। আমরা এই ডোমেইন নেম তো যেমন চাইবো সেরকম কিনতে পারা যায়, কিছু আর কি বাদ দিয়ে যেগুলো অলরেডি বুক করা হ্যাঁ আছে। হ্যাঁ, কিছু বাদ দিয়ে, তা প্রিমিয়াম ডোমেন হয় কিছু কিছু, তুই চাইলে 3টে ওয়ার্ডের ডোমেন কম টাকায় কিনতে পারবি না, তো অনেকগুলো ওখানে থাকে। আচ্ছা এবারে দেখ 6, 7, 8 এটা তোদের জানার দরকার নেই এখন, তবু আমি বলে দিই রিসোর্স আইডি আর সেকশন আইডি মানে কি। তো রিসোর্স এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট, ঠিক আছে, এটা একটা রিকোয়েস্ট, আমরা ইউআরএল এর সঙ্গে ডিরেক্ট একটা রিকোয়েস্ট বাইন্ড করছি। আচ্ছা এটা তোরা যখন জ্যাঙ্গোর ক্লাস স্টার্ট হবে, যখন সুমনদা স্টার্ট করবে, ঠিক আছে, আজকে সুমনদা ভ্যাকসিন নিয়েছে তাই ক্লাস করাতে পারেনি, কালকে নিয়েছে, ঠিক আছে, তো যখন তোদের স্টার্ট হবে তখন বুঝবি যে গেট রিকোয়েস্ট কি আর পোস্ট রিকোয়েস্ট কি। তোদেরকে আমি এখন গুলিয়ে ফেলতে চাচ্ছি না গেট কি পোস্ট কি, শুধুমাত্র এটা মনে রাখ এটা একটা আমার রিকোয়েস্ট যেটা হচ্ছে গেট রিকোয়েস্ট, ঠিক আছে, 6 আর 7, ঠিক আছে। এটা হচ্ছে এই যে কোয়ারি স্ট্রিং আর ফ্র্যাগমেন্ট আইডেন্টিফায়ার, এগুলো তোকে এখন মাথায় রাখার দরকার নেই, সিম্পল তুই 5 পর্যন্ত বুঝলেই চলবে, যে পাথ এই যে ইউআরএল, এটা একটা ইউআরএল, এতটা বুঝলেই চলবে, ঠিক আছে। নেক্সট গেট রিকোয়েস্ট আমরা পরে দেখব। আচ্ছা এবারে অ্যাকচুয়ালি আমাদের আর্কিটেকচারটা কেমন, রোহিত সবার প্রথমে আমাদেরকে যেটা বললো যে আমরা কোনো একটা কিছু রিকোয়েস্ট করি, রিকোয়েস্টটা ব্যাকএন্ডে যায়, ব্যাকএন্ড থেকে আমরা রেসপন্স পাই, সিম্পল, একদম সিম্পলভাবেই বললো, তো আমিও ওভাবেই বলছি। আমরা ইউজার, আমাদের কাছে নিজস্ব একটা কোনো ডিভাইস রয়েছে, ঠিক আছে, আমরা মোবাইল বা ডেস্কটপ থেকে যেখান থেকে হোক আমরা অ্যাক্সেস করছি কোনো একটা জিনিস। তাহলে দেখো আমরা যখন লোকাল হোস্ট, আমার যখন মেশিনটাকে আমি অ্যাক্সেস করতে চাইলাম 80 পোর্টে, নিশ্চয়ই রেসপন্সটা এই যে সার্ভারটা স্টার্ট করা আছে এ রিজলভ করলো, এই যে ধরো আমার এই যে জ্যাম্প অ্যাপাচি সার্ভারটা রয়েছে, এর কাজ কি, একে যদি আমি স্টপ করে দিই, এটাকে ধরো আমি স্টপ করে দিলাম, তাহলে কিন্তু আমি এই যে 127 সরি, আমি কিন্তু লোকাল হোস্টে কোনো রেসপন্স পাবো না, বলবে সার্ভার আনরিচেবল। এর মানে কি, যে এই যে রিকোয়েস্টটা করছি এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করার মতো ব্যাকে কেউ বসে নেই, আমি তাকে ডিসেবল করে দিয়েছি, বুঝতে পারলে? তাহলে আমি তাকে এখানে ডিসেবল করে দিয়েছি, আবার স্টার্ট করলাম, তার মানে এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার যা রিকোয়েস্টগুলো হয় আমার মেশিন, মানে আমার যে ওয়েব সার্ভার সে হ্যান্ডেল করছে, মানে তার যা যা রিসোর্স দরকার তার মেশিন থেকে, ঠিক আছে, কোনো জায়গায় ধরো ফাইল রিডিং দরকার থাকলে ওয়েব সার্ভারের যে মেশিনে হোস্ট করা রয়েছে, তো সে সেই প্রসেসগুলোকে স্টার্ট করে। বাট মেন কথা হচ্ছে আমরা যখন কোনো কিছু রিকোয়েস্ট করি ফ্রন্ট এন্ড আমাদের যে কোনো ডিভাইস থেকে, ঠিক আছে, সবার প্রথমে হচ্ছে সেটা আমার ব্যাকএন্ডে যায়, ব্যাকএন্ডে গিয়ে তার ফাইল সিস্টেম ডেটাবেস রয়েছে, নিশ্চয়ই আমার এই যে মেশিনটা রয়েছে নিশ্চয়ই তো আমার মেশিনের ডেটাবেস রয়েছে একটা, তো এই যে MySQL এটা তো একটা ডেটাবেস, আমার ডেটাবেস ছাড়া আমি একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারবো না, নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারবো, তাহলে আমার একটা ডেটাবেস রয়েছে। আর ফাইল সিস্টেমটা কেন জরুরি, কারণ আমার এই যে HTML তোরা দেখলি এই যে index.html এটাকে তো আমাকে স্টোর করে রাখতে হবে, তাই তো, তার জন্য আমার ফাইল সিস্টেম দরকার, যে HTML CSS JS আর ইমেজ যতগুলো থাকবে আমার ওই মেশিনে থাকবে। তার মানে যখন তোরা google.com রিকোয়েস্ট করিস তাহলে কিন্তু ওটা কোনো হাওয়াই রিকোয়েস্টটা যায় না, তারও কিন্তু ব্যাকএন্ডে একটা মেশিন রয়েছে,
ঠিক আছে, যে তোকে রেসপন্সটা সার্ভ করছে। এতটা পর্যন্ত বোঝা গেল? তাহলে দেখ, হ্যাঁ হ্যাঁ তাহলে দেখ, একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। ফ্রন্ট এন্ড মানে কি? এই যে আমি যা দেখছি আমার স্ক্রিনে ক্লায়েন্ট সাইড, এটাকে আমরা বলছি ফ্রন্ট এন্ড। আমি যা রিকোয়েস্ট করবো আমাকে ওয়েব সার্ভার সেটা দেবে, আমি যেটা রিকোয়েস্ট করবো না আমাকে দেবে না, তাই না? তাই আমি যখন 500-তে রিকোয়েস্ট করবো তখন আমাকে আই এম ফ্রম অ্যানাদার পোর্ট রেসপন্স দেবে, আর যখন 80 থেকে রিকোয়েস্ট করবো তখন আমাকে আলাদা ওয়েব পেজ রিটার্ন করবে। আচ্ছা, এবারে ব্যাকএন্ড কি? ব্যাকএন্ডের মধ্যে বিজনেস লজিক থাকে, ঠিক আছে? যে এই ধর কিছু রিকোয়েস্ট করলে তার একটা হ্যান্ডলার থাকবে, যে তোরা ধর যখন এক্সাম দিয়েছিস, যে কোনো এক্সামে, বা ধর গুগল ফর্ম দিয়েছিস, যখন সাবমিট করিস, তার মানে কি গুগল ফর্ম আগে তোর সাবমিশনগুলোকে ভ্যালিডেট করে। যদি কোনো রিকোয়ার্ড ফিল্ড থাকে, তুই যদি ওগুলোকে ফিল না করিস তাহলে ওগুলো ভ্যালিডেশন হয় আগে ক্লায়েন্ট সাইডে, দেন আমি সার্ভার সাইডে পাঠাই। কোনো কোনো ক্ষেত্রে সার্ভার সাইডেও ভ্যালিডেশন হয়, ঠিক আছে? কখন বুঝবি সার্ভার সাইড ভ্যালিডেশন হচ্ছে? যখন দেখবি কোনো একটা কোথাও তুই সাইন আপ করতে গিয়েছিস, একটা ইমেল দিয়েছিস, নেক্সট যখন তুই পাসওয়ার্ডটা দিতে যাচ্ছিস তোকে বলবে যে ইমেল অলরেডি টেকেন, তুই ফর্ম সাবমিট করিসনি তবুও তোকে বলছে ইমেল অলরেডি টেকেন। তার মানে ওই যে ভ্যালিডেশনটা হচ্ছে, কি করে বুঝলো? ইমেলটা নিয়েছে, নিশ্চয়ই সার্ভার বললো ব্যাকএন্ড থেকে যে এই ইমেলটা তুমি ইউজ করতে পারবে না, তাই তো? তার মানে ওই ভ্যালিডেশনটাকে আমরা কি ভ্যালিডেশন বলবো? ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন না ব্যাকএন্ড মানে সার্ভার সাইড ভ্যালিডেশন? সার্ভার সাইড। সার্ভার সাইড সার্ভার ভ্যালিডেশন। সাইড। কারণ সার্ভারে না গেলে তো ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। তাহলে ও যদি সার্ভারের রিকোয়েস্টটা নাই গেল, তাহলে ও কি করে জানলো যে ইমেলটা অলরেডি এক্সিস্ট? কিন্তু বেসিক যে ভ্যালিডেশন হয়, যেমন ধরো তোমরা পাসওয়ার্ড মিসম্যাচ করে দিয়েছো, একটা ফর্ম দিতে যাচ্ছ, পাসওয়ার্ড মিসম্যাচ করে দিলে, ওটা আমরা জাভাস্ক্রিপ্ট থেকেই চেক করে নিই ক্লায়েন্ট সাইডে। আমাদেরকে ব্যাকএন্ডটা রবাস্ট রাখতে হবে, আমরা যতটা সম্ভব আমরা ব্যাকএন্ডে কম প্রেশার দেবো, ঠিক আছে? কম কাজ করতে দেবো ব্যাকএন্ডকে, কারণ ব্যাকএন্ড এমনিতেই অনেক বড় বড় কাজ হ্যান্ডেল করে। তাই যদি এই ভ্যালিডেশনগুলোও ব্যাকএন্ডে দিই তাহলে আমার সার্ভার মানে কেউ ফাস্ট করাতে পারবে না, আমার যত ফাস্টই সার্ভার থাকুক। তাহলে ফ্রন্ট এন্ড মানে কি? তোমরা যেটা দেখছো ইউজার ইন্টারফেস, তোমরা যেটা কমিউনিকেট করছো ব্যাকএন্ড, কার সঙ্গে কমিউনিকেট করছো? ব্যাকএন্ডের সঙ্গে কমিউনিকেট করছো। কিভাবে বুঝবে? ওকে, ধরো আমি এখানে সামথিং কিছু একটা ওয়েবসাইট বলো, গিক ফর গিক্স খুলছি। গিক ফর গিক্স একটা খুব ভালো ওয়েবসাইট, তোমরা যে কোনো প্রোগ্রামিং এখান থেকে স্টার্ট করতে পারো, ঠিক আছে? খুব অ্যাডভান্সভাবে দেওয়া থাকে। তাহলে দেখো, আমরা যখন গিক ফর গিক্স, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড, এটাকে আমরা বলবো ইউআই, ইউজার ইন্টারফেস। কেউ বলতে পারবে এই ইউজার ইন্টারফেস কী কী দিয়ে তৈরি করা হয়? এর জন্য কি জাভা পাইথন লাগে না লাগে না? মানে এর জন্য কি আমার জাভা টাভা লাগে? এই 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 যে ইন্টারফেস যেটা পুরোটা দেখতে পাচ্ছ, এটা তৈরি করার জন্য? HTML আর CSS না জাভা ফাওয়া লাগে। হ্যাঁ, লাগে তাহলে আমার HTML আর CSS। আমার ওটা HTML লাগে, CSS CSS আছে। লাগে, আর JS লাগে। হ্যাঁ লাগাতে পারি। জাভাস্ক্রিপ্ট হুম। এমনি বানানো যাবে যদি সিম্পল হয়, টাচ ফাচ করলে কোনো রেসপন্স যদি না পাও তখন মানে সিম্পল এইচটিএমএল সিএসএস দিয়ে সেম টু সেম বানানো যাবে, কিন্তু কোনো কাজ হবে না। না, এটা HTML ছবি CSS এই বানানো রয়েছে, ঠিক আছে? এটা যদি আমি একটু ইন্সপেক্ট করি, জাভাস্ক্রিপ্ট না দিলে অনেক কিছু করা যায়। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ইন্টারাকশনটাকে আমাদের মানে কি বলবো, ইউজার ইন্টারফেসটাকে মানে বেটার করে, ঠিক আছে? ইন্টারঅ্যাক্ট করার জন্য। হ্যাঁ, ইন্টারাক্ট করার জন্য। যেমন ধরো আমি যদি এখানে সাইন ইনে ক্লিক করি, ঠিক আছে, এই যে খুললো, এটা কিন্তু ব্যাকএন্ডের সঙ্গে রেসপন্সটা গেল না, ঠিক আছে? ব্যাকএন্ডের রেসপন্স গেলে এত তাড়াতাড়ি খুলতো না। তার মানে এই ওয়েব পেজে আগে থেকেই সেট করা রয়েছে একটা মডেল, এটাকে মডেল বলে, যেটা পপ আপ হলো, যে আগে থেকেই সেট করা রয়েছে, যেটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্রিগার করছি এখানে। তার মানে এটা একটা বাটন, যখনই আমরা বাটনে ক্লিক করছি নিশ্চয়ই কোনো একটা ইভেন্ট যাচ্ছে, তো জাভাস্ক্রিপ্ট ওই ইভেন্টটাকে ক্যাচ করে ও এই মডেলটাকে ট্রিগার করছে, শো করাচ্ছে আমাদেরকে। এটার জন্য কিন্তু আমাকে ব্যাকএন্ডে যেতে হচ্ছে না, তাই না? তো এইটা আমরা কি বলবো, এটা একটা ভালো আমার একটা ডিজাইন, যেখানে আমার কিছু কিছু জন তোমরা যখন ফার্স্ট লার্ন করবে, তোমরা দেখবে সাইন ইনের জন্য এখানে একটা এরকম ইউআরএল দিয়ে দিলে, ওর পেছনে মানে বাটনে একটা ক্লিক হ্যান্ডেল করে দিলে, যে সাইন ইন করলে আমার এখানে সাইন ইন ইউআরএলে চলে গেল, ঠিক আছে? তার মানে ও ব্যাকএন্ডে গেল, ব্যাকএন্ড থেকে রেসপন্স এলো, একটা ফর্ম জেনারেট করলো, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড, তোমরা যখন একটু বেটার জানতে পারবে সব কিছু অ্যাভয়েড করবে, এগুলো দেখবে নিজেরাই অ্যাভয়েড করতে স্টার্ট করবে, কারণ ব্যাকএন্ডকে যতটা সম্ভব তোমাকে ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে? এই যে তুমি সার্চ করলে,
এই যে সার্চ করার পর যে এই যে একটা তোমার খুললো, এটাও জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার। এই বিহেভিয়ারগুলো সব হ্যান্ডেল হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে, কারণ এর জন্য নিশ্চয়ই তোমার ক্লায়েন্ট সাইডে, সার্ভার সাইডে কোনো রিকোয়েস্ট যাচ্ছে না। বোঝাতে পারলাম এটা জাভাস্ক্রিপ্টটা কেন লাগবে আমাদের। আচ্ছা, তাহলে ফ্রন্ট এন্ড আমাদের তিনটে জিনিস নিয়ে আমরা তৈরি করি, HTML CSS জাভাস্ক্রিপ্ট। একটু যখন আরেকটু বড় হবে বুঝবে যে আরও অনেক কিছু টেকনোলজি রয়েছে ফ্রন্ট এন্ড তৈরি করে। ব্যাক এন্ড হচ্ছে আমার কিছু লজিক্স থাকে, ঠিক আছে, আমার একটা ল্যাঙ্গুয়েজ থাকে। অবশ্যই আমাকে ধরো ব্যাক এন্ড মানে কি, একটা কম্পিউটার, আমরা কম্পিউটারকে কিছু বোঝাতে গেলে আমরা কি ডিরেক্ট তাকে বোঝাতে পারি? একটা নিশ্চয়ই একটা ল্যাঙ্গুয়েজ লাগে, তার জন্যই তো আমরা ল্যাঙ্গুয়েজ শিখছি। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখছি? যাতে আমরা কম্পিউটারকে বোঝাতে পারি। তোমাকে যদি কেউ example.com জাভা লেখে, তাহলে তুমি ওকে জাভার পিডিএফটা ডাউনলোড করতে দাও। এটা তো আমাকে কম্পিউটারকে বোঝাতে হবে, তার জন্যই আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দরকার আমার রাইট করার জন্য। কিন্তু সব ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ব্যাক এন্ড রাইট করতে পারি না। এখানে কিছু কিছু দেখো স্পেসিফিক রয়েছে, PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, আরও অনেক কিছু রয়েছে, গোল্যাং, এগুলো দিয়ে আমরা পারি, রুবি। বাট ধরো কেউ যদি চাও যে আমি সি দিয়ে আমরা ব্যাক এন্ড রাইট করবো, সি দিয়ে সম্ভব নয়। পসিবল হলেও হতে পারে হয়তো, বাট পসিবল নয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার সিম্পল আর্কিটেকচার। তুমি যা রিকোয়েস্ট করো, রিকোয়েস্টটা আগে এখানে যায়, এখানে ওদের একটু যখন তোমরা জ্যাঙ্গো স্টার্ট করবে দেখবে URL হ্যান্ডলার থাকে, ও হ্যান্ডেল করে, আগে ওর কাছে রিকোয়েস্ট যায়, ও হ্যান্ডেল করে যে কোন ফোল্ডারে পাঠাতে হবে, ঠিক আছে। কারণ কিভাবে বুঝবে সে তুমি কোন ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে যাচ্ছ বা কোন রিসোর্সটাকে অ্যাক্সেস করতে যাচ্ছ? তো যখন জ্যাঙ্গো স্টার্ট করবে দেখবে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পল এখন যে কনসেপ্টটা তোমাদের লাগবে, যে ফ্রন্ট এন্ড রিকোয়েস্ট করে, ব্যাক এন্ড ওই রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করে যে এই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, দেন ব্যাক এন্ড একটা রেসপন্স করে। ভ্যালিড ইন দ্য সেন্স, এই যে ধরো আমি এখানে সাইন ইন, এটাও তো একটা URL, তার মানে এটা আমি একটা রিকোয়েস্ট করছি, যখনই এন্টার মারলাম রিকোয়েস্ট গেল। ব্যাক এন্ড ভ্যালিডেট করলো যে সাইন ইন বলে আমার কাছে কোনো URL এর ইনফরমেশন আমার কাছে নেই, যে সাইন ইন করলে কোথায় যেতে হবে আমার কাছে নেই, তার জন্য সে কিন্তু একটা 404 এরর দিল, ঠিক আছে। তার মানে রিসোর্স নট অ্যাভেলেবল, সিম্পল। যে রিসোর্সটা আমার হচ্ছে পাচ্ছি না, ইন্টারনাল কোনো একটা এক্সেপশন অকার হয়েছে, কারণ ও যখন সার্চ করতে গিয়েছে ব্যাকএন্ডে ও তখন পেলো না, ও একটা এক্সেপশন দিল, সেই এক্সেপশনটা আমি এখানে পেলাম যে রিসোর্স নট ফাউন্ড। 404 কেউ বলতে পারবে কি এররটার মানে? তোমরা তো শুনেছো এরর 404। এই এটা ফাইলটা যখন না নরমালি পাওয়া কোনো কিছু না পাওয়া গেলে, এক্সিস্ট না করলে তখনই আসে পেজ নট ফাউন্ড, এই টাইপের 404 এরর। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য আসে, মানে কোনোদিন পার্টিকুলার পড়িনি, জাস্ট এইটাই মনে হয়, মানে কোনো কিছু না পাওয়া গেলে। তো সবসময় দেখবে 404 নট ফাউন্ড, এইভাবে তোমাদের এররটা আসবে, ঠিক আছে। পেজ নট ফাউন্ড, রিকোয়েস্ট এরর। তো তার মানে আমাকে যখন আমি একটা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টটা আমার ভ্যালিড হতে হবে, তবেই আমার ও একটা রেসপন্স দেবে। আমি চাইলেই ও আমাকে রেসপন্স দিয়ে দেবে না, ঠিক আছে। আচ্ছা, এতটা বোঝা গেল। এই আর্কিটেকচারটা বুঝতে পেরেছো সিম্পল সবাই? ওয়েব সার্ভার কেন বলছি, এই যে সার্ভার মানে কি, এই যে আমার অ্যাপাচি 2, ঠিক আছে, এটা একটা সার্ভার। ঠিক সেরকমই তোমরা একটা সার্ভার ইউজ করবে, কারণ সার্ভারই হ্যান্ডেল করবে, সার্ভ করবে। সার্ভার মানে কি, যে সার্ভ করে তাকে আমরা বলি সার্ভার, তাই তো? তোমাদের কি মনে হয় সার্ভার মানে কি? যে সার্ভ করে। এখানে কি সার্ভ করে? রিকোয়েস্ট সার্ভ করে। রিকোয়েস্ট এলে রেসপন্স সার্ভ করে, রিকোয়েস্ট সার্ভ করে না, রেসপন্স সার্ভ করে। তো এর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বলবো তোমাদের নিজেকে একটু দেখে রাখার, একটু নোটস করে নাও, নোটস বানিয়ে নাও। যে রিকোয়েস্টের কিছু কিছু টাইপ হয়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তো তোমাদের ওটা জানতে হবে যে সিঙ্ক্রোনাস কিভাবে হয় আর অ্যাসিঙ্ক্রোনাস কিভাবে হয়। আমরা একটু নেক্সট আমরা চলে যাচ্ছি, আমরা এখানে অ্যানিমেশন করেছিলাম, নেক্সট আমরা চলে যাই যে আর্কিটেকচার। আমরা ওয়েব আর্কিটেকচার পড়লাম, ঠিক আছে, কিন্তু ওয়েব আর্কিটেকচার অনেকভাবে, এটা হচ্ছে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, ঠিক আছে। এটা রিকোয়েস্ট ওয়েব অ্যাপ্লিকেশনের, এটা আমার একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। আমি রিকোয়েস্ট করব, ও রেসপন্স করবে যদি ওর কাছে জিনিসটা অ্যাভেলেবেল থাকে। এটা হচ্ছে আমার আর্কিটেকচারের টাইপস। আমাদের কাছে বিভিন্ন টাইপসের আর্কিটেকচার থাকে, একটা হবে মনোলিথিক আর্কিটেকচার, একটা হবে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার।
তো মনোলিথিক মানে সিম্পল এখানে বোঝাই যাচ্ছে যে ইউআই মানে ইউজার ইন্টারফেস, বিজনেস লজিক আর ডেটা অ্যাক্সেস লেয়ারটা একই সঙ্গে থাকে। মানে এই যে ব্যাকএন্ড এর মধ্যেই ইউআইটাও মানে তোমার হচ্ছে ইউআইটাও হ্যান্ডেল করে, মানে এইচটিএমএল পেজগুলোও সার্ভার ব্যাকএন্ড হ্যান্ডেল করে। নেক্সট হচ্ছে তোমার বিজনেস লজিকও হ্যান্ডেল করে আর ডেটা অ্যাক্সেসটাকেও হ্যান্ডেল করে। তোমরা এখন নর্মাল এখন যেহেতু জ্যাঙ্গো শিখছো, জ্যাঙ্গো রেস্ট শিখছো না, তাহলে জ্যাঙ্গো কিন্তু মনোলিথিক আর্কিটেকচারে কাজ করে, ঠিক আছে? মনোলিথিক আর্কিটেকচার মানে এই এইচটিএমএল পেজটা রিটার্ন করছে, এই সব কিছু করছে, ঠিক আছে? ব্যাকএন্ড থেকেই সব কিছু আমার ফ্রন্ট এন্ডে রেন্ডার হচ্ছে। তাই দেখো এই মনোলিথিক আর্কিটেকচার তোমার একটাই ডেটাবেস থাকবে এর ক্ষেত্রে, দিয়ে তোমার যা ডেটা হবে এখান থেকে রেন্ডার হয়ে তুমি দেখতে পাবে। আচ্ছা, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার মানে হচ্ছে, এবারে ধরো আমি এখানে তোমাদের একটা পরে আমি এক্সাম্পল দিচ্ছি যে মনোলিথিক আর্কিটেকচারে ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, সিম্পল ভাবো। তাহলে অ্যাপ্লিকেশনের কী কী পার্ট থাকতে পারে, কী কী মানে বিজনেস লজিক আমরা আলাদা আলাদা সেপারেট করতে পারি। একটা হচ্ছে আমার অথেন্টিকেশন, যেটা আমার মাস্ট, অবশ্যই অথেন্টিকেশনটা তো লাগবে। নেক্সট ধরো তোমরা ডক্টর ম্যানেজ করছো, পেশেন্ট ম্যানেজ করছো, আরেকটা ধরো তোমরা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করছো। তাহলে একটা যখন তোমরা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছো, কী কী ম্যানেজ করছো? ডক্টরটাকে ম্যানেজ করছো, কটা ডক্টর এলো গেল, কজন অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে পেশেন্ট ম্যানেজ করছো, কোন পেশেন্ট কোন ডক্টরকে অ্যাসাইন করা রয়েছে। নেক্সট হচ্ছে তোমরা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করছো। তাহলে তিনটেই কিন্তু তুমি এই আর্কিটেকচারে একসঙ্গে ম্যানেজ করছো। কিন্তু এর মানে কি, ধরো কোনো সময় তোমার অথেন্টিকেশনের প্রবলেম চলে এলো, তোমাকে পুরো কোডটা সার্চ করতে হবে যে আমার পুরো কোডে আমি অথেন্টিকেশনের লজিকটা কোথায় লিখেছি, বা পুরো কোডের মধ্যে আমার অথেন্টিকেশন কোন ফোল্ডারের মধ্যে আমার লেখা রয়েছে। তারপরে তোমাকে আবার চেক করতে হবে আমি অথেন্টিকেশন আপডেট করার পর বাকি যে আমার মডিউলগুলো রয়েছে সেগুলো কাজ করছে কি না, যেহেতু তোমার একটা জায়গায় রয়েছে। বাট মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে সেটা কি হয়, ডিফারেন্ট। মানে যে ইউআইটা থাকে তোমার কাছে, সেই ইউআইটা আলাদা আলাদা সার্ভিসেসের সঙ্গে কানেক্টেড থাকে। সার্ভিসেস ইন দ্য সেন্স, এই যে বললাম অথেন্টিকেশন একটা সার্ভিস, ডক্টর ম্যানেজমেন্ট একটা সার্ভিস, পেশেন্ট ম্যানেজমেন্ট একটা সার্ভিস, আর অ্যাপয়েন্টমেন্ট বুকিং একটা সার্ভিস। তো মাইক্রো সার্ভিসে কি হয়, আমরা সব সার্ভিসগুলোকে আলাদা আলাদা করে দিই, যাতে করে আমার যখন ইউআই রিকোয়েস্ট করলো আমার অথেন্টিকেশন দরকার, ইউআই অথেন্টিকেশন সার্ভিসটাকে কল করলো, সে তার যা যা তার হ্যান্ডেল করার যা যা তার মধ্যে লজিক রয়েছে সে হ্যান্ডেল করে রেসপন্স পাঠিয়ে দিল। তাহলে তোমাদের বলো তো কোনটা তোমাদের কাছে ইজিয়ার লাগছে, কোনটা ডিটেক্টেবল, কোনটা ভালোভাবে ডিটেক্ট করতে পারবে এরর বা সমস্ত কিছু। তুমি ধরো এখানে আপডেট করতে চাইলে পুরো অ্যাপ্লিকেশনটাকে তোমাকে আপডেট করতে হবে, মনোলিথিকে পুরো। আমি একদম সিম্পল ভাষায় বলছি তোমাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি জিনিসটা এরকম নয়, একটু ডেপথে গেলে হয়তো পরে বুঝবে, নিজেরা এক্সপ্লোর করবে এগুলো। আমি একদম সিম্পল ভাষায় বলছি। তো আপডেট করতে গেলে তোমাকে পুরোটা আপডেট করতে হবে। বাট এখানে ধরো কোনো একটা ফাংশন, ধরো অথেন্টিকেশনে তুমি কিছু আপডেট করতে চাও, বা ধরো ডক্টরে কিছু একটা স্পেশাল কিছু একটা আপডেট করতে চাও, তাহলে কিন্তু ওই ডক্টরের ওই সার্ভিসটাকে আপডেট করলেই হবে। তোমাকে কিন্তু বাকি সার্ভিসগুলো চেক করতে হবে না যে আমার কাজ করছে কিনা, কারণ তুমি বাকিগুলোর সঙ্গে তোমার কোনো লিঙ্ক নেই। প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা ডেটাবেসে কানেক্টেড থাকতে পারে, বা দুটো কি তিনটে মানে একটার বেশি সার্ভিসও একটা ডেটাবেসে কানেক্টেড থাকতে পারে। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? যে বুঝতে পারোনি আমাকে বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবাই বুঝতে পারলে তো? দাদা একবার বলুন। আচ্ছা দাদা আরেকবার বলুন। দেখো মনোলিথিক আর্কিটেকচার মানে হচ্ছে গিয়ে কি, তোমার সমস্ত কিছু এক জায়গায় থাকে। মানে আমি এইটার ক্ষেত্রে ধরলাম, ঠিক আছে? আমি নিজেও জানি না এ কি আর্কিটেকচার ইউজ করছে, বাট আমি তোমাকে জাস্ট বলছি। ধরো মনোলিথিক আর্কিটেকচার হলে কি হয়, এই যে এইচটিএমএল পেজটা এলো, এখানে এসা মানে এটাকে আমরা বলি রেন্ডার হলো, আমার ওয়েব পেজটা রেন্ডার হলো। কে রেন্ডার করলো? ব্যাকএন্ড থেকে রেন্ডার হলো। ব্যাকএন্ড থেকে কিভাবে রেন্ডার হলো? ব্যাকএন্ড থেকে নিশ্চয়ই আমার এইচটিএমএল পেজটা এসেছে, তবেই আমার এখানে এসে রেন্ডারটা হয়েছে। এবারে ধরো আমি ফর জাভা ক্লিক করছি, মানে আবার রিকোয়েস্টটা গেল, সেম মানে পুরো জিনিসটা এটা এক জায়গায় কম্বাইন করা রয়েছে। তোমরা জ্যাঙ্গোর আর্কিটেকচারটা বুঝলে ভালোভাবে বুঝবে, মানে জ্যাঙ্গোটা যখন ফোল্ডার স্ট্রাকচারটা দেখবে তখন বুঝবে। জ্যাঙ্গোতে কি হয়, আমাদের
HTML আর সমস্ত কিছু একটা অ্যাপের মধ্যে আমরা বানাতে পারি, ঠিক আছে? মানে ধরো এই গিগ ফর গিগস এটা একটা ওয়েব অ্যাপ, পুরো একটা ওয়েব অ্যাপ। এর মধ্যে যা যা HTML ইউজ হচ্ছে এগুলো সবগুলো কিন্তু ওই ফোল্ডারের মধ্যেই আমরা ডিফাইন করেছি, টেমপ্লেট ফোল্ডারের আন্ডারে। আমাদের একটা টেমপ্লেট বলে ফোল্ডার হয়, ওই ফোল্ডারের আন্ডারেই আমরা এত সব ডিজাইন করেছি। ওটা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার, মানে সব কিছু এক জায়গায় রয়েছে। তার মানে ধরো আমি যদি এখানে রেজিস্টার নাওটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে? ধরো আমি চাচ্ছি যে রেজিস্টার নাওয়ে আমি কিছু আপডেট করবো। এখন ধরো রেজিস্টার নাও ক্লিক করলে আমার ধরো একটা তো রেসপন্স আসছে, ধরো আমি এটাকে আপডেট করব। তাহলে যখন তুমি জ্যাঙ্গোতে গিয়ে আপডেট করবে, একটা টেমপ্লেট ফোল্ডারে তো অনেকগুলো HTML থাকবে। তোমাকে আগে খুঁজতে হবে যে HTML এ কোন URL এ ও ফায়ার করছে, দেন ওই URL থেকে যে তোমাকে বিজনেস লজিক যেটা তোমরা ডেভেলপ করবে, তোমরা লিখবে। এখন দেখো পুরোটা মাথায় ঢুকানোর দরকার নেই, ঠিক আছে? জাস্ট বোঝো ব্যাপারটা কী হচ্ছে। বিজনেস লজিকটা যখন হ্যান্ডেল করবে তখন হচ্ছে ধরো ওখানে তুমি কিছু আপডেট করবে। তাহলে আপডেট করার পর তোমাকে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা আবার চেক করতে হবে যে রেজিস্টার নাও কাজ করার পর আমি দেখি সাইন ইনে কোনো সমস্যা হয়ে গেল না তো, বা এরকম। কারণ তুমি পুরো জিনিসটা এক জায়গায় রয়েছে, ধরো একটা এনক্যাপসুলেট হয়ে রয়েছে, পুরো এক জায়গায় বাইন্ড করা রয়েছে, ঠিক আছে? মানে তোমাকে আমি যদি বলি সিম্পল ভাষায়, যে তোমরা যারা জাভা করেছো তোমরা জানো যে আলাদা আলাদা ক্লাস ইউজ করলে আমাদের রিইউজিবিলিটিটা ভালো হয়। আমাদের কোনো ক্লাসে কোনো প্রবলেম হলে, ঠিক আছে, তাহলে আমরা সেই ক্লাসগুলোকে আপডেট করি, আমাকে অন্য কোনো ক্লাসে কোনো চেঞ্জ করতে হয় না। বাট তুমি সেই জায়গায় যদি দাঁড়িয়ে একটা ক্লাসের আন্ডারেই তুমি সব কিছু করছো, ঠিক আছে, তো সেই জায়গায় একটু গিয়ে প্রবলেমটা হয়। যারা জানো না জাভা তাদেরকে আমি সিতে বলছি, তোমরা সিতে সবাই ফাংশন করেছো, ঠিক আছে? এটা জাস্ট বোঝার জন্য, ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য। তোমরা এই মানে ভেবে নিও না যে এটা আলাদা আলাদা ফাংশন, শুধু তোমরা আলাদা আলাদা ফাংশন করেছো। তাহলে তোমাদেরকে যদি আমি বলতাম যে তোমরা একটা চেক করো যে একটা ইয়ার লিপ ইয়ার কি নয়, ঠিক আছে, তাহলে তুমি কি করতে, মেনের আন্ডারে তুমি একটা জাস্ট একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখে দিতে যে লিপ ইয়ার কি নয়। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আরও একটা বলতাম যে আবার চেক করো ওটা প্যালিন্ড্রোম কি নয়, নাম্বারটা লিপ ইয়ার না হলে চেক করো প্যালিন্ড্রোম কি নয়। তাহলে প্যালিন্ড্রোমের জন্যও চেক করতে। ধরো এভাবে আমার 1000টা একটা অ্যারে রয়েছে, তার মানে কি তুমি কি 1000বার চেক করবে? না তুমি হচ্ছে একটা ফাংশন বানিয়ে নেবে, দিয়ে তুমি কল করবে, ফাংশন কল করবে। ফাংশন কল করা হবে। ফাংশন কল করবে কেন? ফাংশন কল করবে কারণ তোমরা চাচ্ছ ওটাকে রিইউজ করতে, ঠিক আছে? ধরো সেই টাইমে ধরো তোমাকে আমি বলেছি 5টা তুমি চেক করো লিপ ইয়ার কিনা, 5টা তোমাকে ইনপুট দিয়েছি, তুমি তার মানে কি করলে 5বার তুমি রাইট করলে লিপ ইয়ারের প্রোগ্রামটা মেনের ভেতরে। তার মানে ধরো কোনো একটা জায়গায় তোমার তো এরর হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। তার মানে এরর হলে তোমাকে 5টা লিপ ইয়ারের প্রোগ্রামই দেখতে হবে ঠিক কি ভুল। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার বলছে তুমি লিপ ইয়ার একটা আলাদা ফাংশন বানিয়ে নাও, দিয়ে ফাংশনটা কল করো। লিপ ইয়ারে ভুল হওয়া মানে কি, লিপ ইয়ার ওই ফাংশনটাই ভুল হবে, নিশ্চয়ই প্যালিন্ড্রোম ফাংশনে ভুল হবে না, তাই তো? বোঝা গেল কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু একটা ডাউট রয়ে গেল। হ্যাঁ বল। এই মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যেটা করা হচ্ছে হুম। জাভার ক্ষেত্রে, আমরা অনেকগুলো প্রোগ্রামকে একসাথে কম্বাইন করে একটা বড় প্রোগ্রাম বানাতে পারি, হুম। ইম্পোর্ট করতে হয়। তো এখানে এতগুলো ডাটাবেস কিভাবে হ্যান্ডেল করব? এতগুলো ডাটাবেস, এতগুলো কাজ। আমি জাস্ট তোকে ওটা তো মানে একটা স্যাম্পল হিসেবে বললাম, অ্যাকচুয়ালি তো ওভাবে কাজ হয় না। সার্ভিসেস মানে হচ্ছে যে মানে ধর তোর অথেন্টিকেশন একটা সার্ভিসের, তাহলে ওর একটা আলাদা ডেটাবেস থাকবে। পেশেন্ট ম্যানেজমেন্ট একটা সার্ভিস, ওর একটা আলাদা ডেটাবেস থাকবে। কোনো সময় আমার পেশেন্টের ডেটা ডক্টর দরকার পড়ে, তাই দেখ এখানে দেখ মাইক্রো সার্ভিসগুলো কানেক্টেড রয়েছে। দেখ এই মাইক্রো সার্ভিসের কিন্তু আলাদা কোনো ডেটাবেস নেই। তো যেখানে আমার রিকোয়ার্ড যে ডেটাবেসটা, সেখানে আমি আলাদা ডেটাবেস করব না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ডেটাবেস ইউজ করব আমাদের সুবিধার জন্য। মানে একটা কথা, মানে বলতে গেলে সাপোজ মানে আমি অন্য কারো ওয়েবসাইটের ফোল্ডার আমি নিজের ওয়েবসাইটে অ্যাড করতে পারি, অ্যাক্সেস করতে পারবে নিজের ওয়েবসাইটে ইন দ্য সেন্স, মানে আমি একটা কোনো ওয়েবসাইট বানালাম, লাইক আমি তোমার কোনো ওয়েবসাইটের ফোল্ডারটা আমি আমার এখানে অ্যাক্সেস দেবো, কোনো একটা বাটন করলাম, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমার ফোল্ডারটা ওখান থেকে শো করবে, মানে তোমার ডাটাবেসটা আমি আমার ওয়েবসাইটে ইউজ করবো, কোনো একটা ফোল্ডার পার্টিকুলার। না না, ডাটাবেস ইউজ করতে পারবে না তো কেউ, তোমরা ইউআরএলটা ইউজ করতে পারবে, ঠিক আছে? ইউআরএল ইউজ করতে পারবে। আর ওই ইউআরএল এখানে যে বিজনেস লজিকটা থাকে, আমি আর্কিটেকচারে পরে বুঝবে তখন তোমরা। এই ডাউটগুলো স্বাভাবিকই, ঠিক আছে? ডাউটগুলো রাখো তোমরা জ্যাঙ্গোর ক্লাসে। তোমাদের আমি বলবো যে
মানে অটোমেটিক ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে আস্কও করতে হবে না কাউকে, ঠিক আছে? তো ডাউটগুলো নোট করে রাখবে, ঠিক আছে? এখানে আমি যতটা সম্ভব বোঝানোর বোঝালাম। এবারে তোমরা অবশ্যই এই আর্কিটেকচারটা একটু একটু মাথার উপর দিয়ে যাবে, যারা একদম মানে জানো না আর্কিটেকচার সম্বন্ধে, তো এখন যাবে, বাট আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এটা নোট করে রাখো, পরে বুঝতে পারবে। মানে জ্যাঙ্গো 2-3টে ক্লাস করে নাও, বুঝবে যে মনোলিথিক আর্কিটেকচার বা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার একটু হলেও বুঝতে পারবে ঠিকঠাকভাবে। আচ্ছা, নেক্সট আমাদের কিছু কিছু দেখো, আমি কেন বলছি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা বেটার আর মনোলিথিক আর্কিটেকচার বেটার। এখানে দেখো সিম্পলিসিটি ফর স্মল কোড বেস। তার মানে আমি কেন বলতে যাচ্ছি, ধরো আমার যদি একটা প্রোগ্রাম থাকে শীতে, আমি যদি চাই যে শুধুমাত্র লিপিয়ার চেক করব, নিশ্চয়ই আমার ফাংশন করার কোনো প্রয়োজন পড়ে না। আমি জাস্ট একটা ফর লুপের মধ্যে আমার 1000 কেন 1 লাখ ডেটা থাকলেও আমি ফর লুপের মধ্যে চালিয়ে একবার লজিকটা লিখে দেবো যে লিপিয়ারটা চেক করো, নিশ্চয়ই আমার ফাংশন করার দরকার পড়ে না। তো আবার স্ট্যাক তোমার কল হবে, তার থেকে আমার সিম্পল, আমি ছোট কোড আমার লিখে দিই। বাট যখনই তোমাকে বলবে যে ওই 1000টা ডেটার ওপর লিপিয়ার চেক করো, প্যালিন্ড্রোম চেক করো, ইভেন কি অড চেক করো, ধরো এরকম 10খানা তোমাকে বলে দিয়েছে বিজনেস লজিক চেক করো, তখন কি তোমার এভাবে 1000টার করে করে মানে এভাবে 10 বার করে করে কি ফর লুপ লেখা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। তখন তোমাকে মাইক্রো সার্ভিসে মুভ করতে হবে। ফাস্টার অ্যান্ড আর্লি ডেভেলপমেন্ট স্পিড। অবশ্যই তুমি যদি একটা লিপিয়ার চেক করতে বলি, তুমি যদি গিয়ে আগে তুমি ফাংশন বানাও, বানাও, অবশ্যই টাইম স্পেন্ডিং। ইজি টেস্টিং তোমার অবশ্যই, ঠিক আছে? মেনের মধ্যেই তোমার সব কাজ হয়ে যাচ্ছিলো তখন, তুমি যখন শীতে লিপিয়ার চেক করছিলে। ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, গ্রোয়িং কোড বেসের জন্য আইডিয়াল নয়। মানে আমার যে মনোলিথিক আর্কিটেকচারটা রয়েছে, আমি এটা মানে খুব অ্যাডভান্স জায়গায় ইউজ করতে পারবো না, ঠিক আছে? স্লোয়ার ইটারেশন ইন দ্য লং টার্ম, হার্ডার টু ইনোভেট, অ্যান্ড স্টেপ কোড লার্নিং কার্ভ। এগুলো মানে হচ্ছে গিয়ে কি তোমার সমস্যা, যে আমি তোমাকে বেসিক একদম ভাষায় বলছি, যে কোনো কিছু সমস্যা হলে তুমি ওগুলোকে মানে ইজিলি ডিটেক্ট করতে পারবে না মনোলিথিক আর্কিটেকচারের মধ্যে। বাট মাইক্রো সার্ভিসে তুমি দেখতে পাচ্ছ আমার লগ ইন হচ্ছে না, তুমি কিন্তু ডিরেক্ট লগ ইন মানে যে অথেন্টিকেট সার্ভিসটা রয়েছে ওখানেই তুমি কিন্তু যাবে, ঠিক আছে? পার্টিকুলার ওই অ্যাপেই যাবে, তুমি অন্য কোথাও যাবে না। মাইক্রো সার্ভিসের কিছু কিছু তোমার অ্যাডভান্টেজেস কী আছে, যে বেটার আর্কিটেকচার ফর লার্জার অ্যাপ্লিকেশন। অবশ্যই আমার অ্যাপ্লিকেশনটা যখন লার্জ হবে, তোমার প্রোগ্রামটা যখন বড় হবে, তোমাকে যখন আমি 10টা রিকোয়ারমেন্ট দেবো, তবেই না তুমি ফাংশনস আলাদা আলাদা ডিফাইন করবে ওগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা লুপের মধ্যে। বেটার অ্যাজাইলিটি ইন দ্য লং টার্ম। আচ্ছা, অ্যাজাইল তোমরা তো পড়োনি, আমি এটা সম্বন্ধে আমি ডিসকাস করছি না। মাইক্রো সার্ভিসেস খুবই ইজি। আর আইসোলেশন ফর স্কেলেবিলিটি অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল। স্কেলেবিলিটি অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল মানে হচ্ছে গিয়ে কি তোমার তুমি এটা ইন দ্য সেন্স ধরতে পারো যে ফাস্টার তুমি সব কিছু ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? তোমার মেশিনে যদি কোনো রকম সমস্যা হয়, যদি প্রোডাকশানে, ঠিক আছে, তোমার প্রোডাকশানে তোমার যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে যদি তোমার সার্ভার স্টপ হয়, তোমার কিন্তু অনেক অনেক টাকা লস হবে, ড্যামেজ হবে, ঠিক আছে? আমরা সেই জায়গাটাকে আমরা ড্যামেজ কন্ট্রোল বলি। তো আমরা মাইক্রো সার্ভিস দিয়ে আমাদের ড্যামেজ কন্ট্রোলটাকে আমরা খুব মানে লিমিটে নিয়ে আসতে পারি, আমাদের ড্যামেজ খুব বেশি হয় না বলতে গেলে। কারণ আমরা যখন দেখছি আমার অথেন্টিকেশন কাজ করছে না, আমরা অথেন্টিকেশনটাকে সেই টাইমের জন্য অফ করে আমরা অথেন্টিকেশনের ওপর কাজ করে নেবো, আমাকে পুরো সার্ভার স্টপ করতে হবে না। বাট মনোলিথিকে তোমাকে যে কোনো কাজ করার জন্য পুরো সার্ভার স্টপ করতে হবে, তবে তুমি কাজ করতে পারবে। বোঝা গেল? মোর মুভিং পার্টস মানে তোমার অনেকগুলো সার্ভিস, কোন সার্ভিস কখন কাকে কানেক্ট করবে, কখন কোন ডেটাবেস থেকে তুলবে, এটা বলা মুশকিল। কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, অবশ্যই তুমি নর্মালভাবে নিশ্চয়ই কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট রয়েছে, ঠিক আছে? সেটা অবশ্যই কমপ্লেক্স। অ্যান্ড হার্ডার টু টেস্ট। এখানে টেস্ট, যেটা আমি ইউজের ক্ষেত্রে বলছি না, টেস্টিংটা একটু হার্ডার, ঠিক আছে? একটু টাইম লাগবে টেস্ট করতে, ঠিক আছে? কীভাবে টেস্ট করতে হার্ড লাগবে আমি তোমাদের টেস্টিং শেখাবো, কীভাবে অটোমেটিক আর ম্যানুয়াল টেস্টিং করতে হয়। তো টেস্টিংটা তোমরা একদম লাস্টে শিখবে, যখন জ্যাঙ্গোতে তোমরা প্রফিশিয়েন্ট হয়ে যাবে, দিয়ে আমরা টেস্টিং শিখবো যে অটোমেটিক টেস্টিং কীভাবে করতে হয়। তুমি যে একটা লজিক লিখলে, সেই লজিকটা তুমি মানে পারফেক্ট কি মানে টেস্ট হচ্ছে কি হচ্ছে না, তো সেটা তুমি এমনিতে শিখবে। নেক্সট হচ্ছে দেখো, আমরা ডিএনএস যেটা পড়লাম, যে আমার ডোমেন, আমি প্রথমে তোমাদেরকে আমি আগে বললাম ভালোভাবে, এসে দেখালাম যে একটা ইউআরএল কীভাবে কাজ করে। তো সেখানেই বলেছে, দেখো যখন ক্লায়েন্ট কোনো রাউটারকে তুমি যখন রিকোয়েস্ট করো, ও একটা রুট সার্ভার থাকে, ঠিক আছে? একটা ডিএনএস, এটাকে আমরা বলি ডোমেন নেম সার্ভার,
যেখানে আমার ধরো গুগল ডট কমের রেসপেক্টিভ আইপি যেটা সেটা আমার লেখা রয়েছে। তার মানে কেউ যখন গুগল ডট কম সার্চ করছে তখন কিন্তু ওই আইপিটা রুট সার্ভার বলছে এই নাও তুমি হচ্ছে আইপিটা রিটার্ন করে দিচ্ছে যে তুমি এই আইপিতে চলে যাও, ঠিক আছে। তারপরে আইপিতে যাওয়ার আগেও কিছু কিছু জিনিস রিজলভ হয়, যেমন হচ্ছে টপ লেভেল ডোমেন, যেগুলোকে আমরা টিএলডি বলি, যে আমাকে চেক করতে হবে যে গুগল ডট কম রিকোয়েস্ট করলো, অ্যামাজন ডট ইন রিকোয়েস্ট করলো, না সামথিং ডট ওআরজি রিকোয়েস্ট করলো, ঠিক আছে। দেন তারপরে আমরা দেখো ডট কমটাকে আমাদের একটা মানে একটা কি বলবো একটা অথরিটেটিভ নেম সার্ভার বলা হয় বা অথরাইজড নেম সার্ভার বলা হয়, ঠিক আছে। ডট কম হচ্ছে অনেক ভ্যালু রয়েছে, ইন দ্য সেন্স এসিওর ক্ষেত্রেও অনেকটা তুমি বেটার পাবে, কারণ টপ লেভেল ডোমেনের মধ্যে সব থেকে টপে থাকে ডট কম, ঠিক আছে। তো এগুলো বুঝবে, এগুলো আস্তে আস্তে তোমাকে এগুলো স্টাডি করতে হবে। আমি জাস্ট এটা বুঝিয়ে দিয়েছিলাম সবার প্রথমে যে কীভাবে রিজলভ হয়। তো আমি এখানে দেখো একটা তোমার একটা স্টেপস রয়েছে, যে যখন এক্সাম্পল ডট কম তুমি টাইপ করলে তাহলে হচ্ছে তোমার ডিএনএস এই রাউটারটা তোমার রুট সার্ভারে নিয়ে গেল, রিজলভার হচ্ছে তোমার কোয়ারি করে যে ডোমেন নেম রিজলভার যেটা থাকে যে গুগল ডট কমের আইপিটা কী, তো সেটা কোয়ারি করে, কোথায় কোয়ারি করে, রুট সার্ভারে কোয়ারি করে। দেন রুট সার্ভার একটা রেসপন্স করে যে এর আইপি এটা, ঠিক আছে। তারপরে টপ লেভেল ডোমেন ওর সঙ্গে অ্যাসাইন করে যে আইপিটা কোন ডোমেনে অ্যাসাইন করা রয়েছে, ডট কম না ডট ইন না ডট ওআরজি। লাস্টলি কী করে যে রিকার্সিভ যে রিজলভারটা থাকে, এখানে একটা রিকার্সিভ রিজলভার থাকে যে হচ্ছে আমার কোয়েরিটা ডোমেন নেম সার্ভারে পাঠায়। মানে আমার রাউটার কিন্তু নেম সার্ভারে কোয়েরি করলো, নেম সার্ভার কোয়েরিটা আমার মেইন নেম সার্ভারে পাঠালো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যে আমি যাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তার মানে গুগল ডট কম সার্চ করলে রাউটার নেম সার্ভারে পাঠালো, নেম সার্ভার রিকোয়েস্টটা ফরওয়ার্ড করলো। নেক্সট হচ্ছে দেন হচ্ছে যখন আমি গুগল ডট কমে গেলাম, গুগল ডট কম আমাকে অবশ্যই একটা মানে হচ্ছে তার যখন আমি পিং গুগল ডট কম করি, ঠিক আছে, পিং গুগল ডট কম করলে আমার দেখো আমার ডিএনএস থেকে কিন্তু ডোমেন নেম রিজলভার আমাকে একটা আইপি রিজলভ করে দেয়। ঠিক সেরকমই যখন রুট সার্ভার ডিএনএসকে মানে যে ওদের যে লাস্ট যে স্টেপ যেটাকে আমরা বলি রিজলভার, ডিএনএস রিজলভার, তো সে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দিয়ে ও আমাকে মানে রিকোয়েস্টটা সেন্ড করে মেইন সার্ভারে। তাহলে দেখো মেন জিনিস কিন্তু আইপি অ্যাড্রেস দিয়েই সেন্ড হয়। তাহলে তোমরা যখন গুগল ডট কম করো সেও কিন্তু এখানে যায় রুট সার্ভারে, আর যখন তুমি আইপি দিয়ে করো তখন ডিরেক্ট আইপি দিয়ে অ্যাক্সেস হয়, ঠিক আছে। তার মানে এটা থেকে কি বুঝলে যে অ্যাক্সেস আমরা কোনো একটা মেশিনকে শুধুমাত্র তার আইপি অ্যাড্রেস দিয়েই করতে পারি, বুঝতে পারলে? তাহলে কেউ কেউ কোশ্চেন করবে তাহলে গুগল ডট কম দিয়ে কেন হয়? ওই যে গুগল ডট কম করা মানেই এই যে ডোমেন নেম যে সার্ভার রয়েছে ওইখানে কিন্তু গিয়ে ও আইপিতে ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার মানে ও আইপিটা ওখান থেকে জেনে নেয় যে গুগল ডট কমের আইপিটা আমাকে বলো, আমি ওই জায়গায় যাব। বোঝা গেল এতটা এই চারটে যে আজকে কনসেপ্ট পড়লাম, যেটা ওয়েব আর্কিটেকচারের জন্য মোটামুটি তোমাদের এটা করলে তোমরা মোটামুটি বুঝতে পারবে জিনিসগুলো, সমস্যা হবে না। এতটা পর্যন্ত বোঝা গেল সবার? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। আচ্ছা, হ্যাঁ তাহলে দাদা। আমি একটু ধরি একজন একজনকে, তাহলে বুঝবো কেমনভাবে বুঝেছো। অরুণ শর্মা আছো? অরুণ শর্মা, তো তুমি হ্যাঁ আছে। কোন সেমিস্টার? এই ফিফথ সেমিস্টার বিসিএ? বিসিএ। হ্যাঁ বিসিএ। বলো তো কি বুঝলে একটু, মানে যদি বলো আর কি। মানে এই ডিএনএস সার্ভারটা। না না, পুরোটা মানে কি বুঝলে আজকে, কি কি বললাম বলো তো। আচ্ছা, প্রথমত ইউআরএলটা বুঝলাম, ইউআরএল এর পার্টস গুলো বুঝলাম। ইউআরএলটা বুঝতে পেরেছো তো ডোমেন। সবাই? ইউআরএল এর হ্যাঁ পার্টস, হ্যাঁ বলো। হ্যাঁ। আর হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের আর্কিটেকচারটা বুঝলাম, আর এই ডোমেন ডিএনএস সার্ভারটা বুঝলাম, হুম, আর মনোলিথিক আর মাইক্রো সার্ভিস বেসড আর্কিটেকচারটা বুঝলাম। আচ্ছা। মানে চাপ লাগছে না তো কিছু? মানে এরকম কিছু কিছু জায়গায় মনে হবে যে একটু বুঝতে পারছি না, কিছু কিছু আমি বলবো, তার জন্য একটু ওয়েট করো, বা তোমরা একটু সার্চ হ্যাঁ করো ঠিক তার আছে। ব্যাপারে, ঠিক আছে। যে আমি ধরো মনোলিথিকটা বুঝতে পারছি না, তাহলে মনোলিথিকের ব্যাপারে সার্চ করো, দেখবে আমার থেকে অনেক ভালো ভালো হয়তো আর্টিকেল পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের জাস্ট কাজ হচ্ছে তোমাদেরকে পাথটা দেখিয়ে দেওয়া, তোমাদেরকে কিন্তু সেভাবে এগোতে হবে, লার্ন কিন্তু নিজেকে করতে হবে, ঠিক আছে সবাইকে। একদম। হুম। হ্যালো দাদা, হ্যাঁ বলো, অর্ণব বলো। বলছি জ্যাঙ্গো দিয়ে কি শুধু মনোলিথিকই ক্রিয়েট করা যায় না 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 মাইক্রো না না সার্ভিস? না, জ্যাঙ্গো দিয়ে মাইক্রো সার্ভিস ক্রিয়েট করা যায়। এই যে আমাদের জ্যাঙ্গোর লোক আছে সুমন দা,
সুমনদা বেরিয়ে গিয়েছে। জ্যাঙ্গোতে আমাদের জ্যাঙ্গো রেস্ট থাকে, বুঝলে? রেস্ট, ঠিক আছে, আমাদের এপিআই। মাইক্রো সার্ভিস মানে কিচ্ছু নয়, মাইক্রো সার্ভিস মানে এপিআই জাস্ট, বুঝলে? তো তোমরা জ্যাঙ্গোটা শিখে নাও ভালোভাবে, দেন আমরা জ্যাঙ্গো রেস্ট শিখবো। জ্যাঙ্গো রেস্ট খুবই ইউজফুল, কিন্তু জ্যাঙ্গো রেস্টটা তুমি যখন কাজে লাগাবে তার জন্য তোমাকে একটা ফ্রন্ট এন্ড টেকনোলজি শিখতে হয়, বুঝলে? কারণ তবে তুমি কাজে লাগাতে পারবে জ্যাঙ্গো রেস্টটা। কন্টেন্টের জন্য আমরা কি শিখবো? CSS HTML না 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 Bootstrap? না না, সিএসএস এইচটিএমএল বুটস্ট্র্যাপ নয়, ফ্রন্ট এন্ডেরও টেকনোলজি হয়, রিঅ্যাক্ট জেএস, অ্যাঙ্গুলার জেএস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওগুলো নিয়ে চাপ নিও না তোমরা কেউ, ওগুলো আমরা জ্যাঙ্গো রেস্টটা নর্মাল পোস্টম্যান দিয়ে সব টেস্ট করে নেবো, ঠিক আছে? সব জ্যাঙ্গো রেস্টটা কি বলো তো, তুমি যখন রিকোয়েস্ট করো তখন আমরা ওয়েব পেজ রিটার্ন করি না, তখন আমরা ডেটা রিটার্ন করি জাস্ট, বুঝলে? কেমন ডেটা রিটার্ন করি আমি দেখছি যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে। ধরো আমি একটা রেস্ট এপিআই অনলাইন, বুঝতে পারবে, তোমাদের এই আইডিয়াটাও দরকার। ঠিক আছে, ধরো এই যে রেস্ট এপিআই, হ্যাঁ, এখানে ধরো আমি একটা সামথিং সেন্ড করলাম। দেখো আমি যখন রিকোয়েস্টটা সেন্ড করলাম আমার কি হলো, পুরো কন্টেন্টটা কি একটা এইচটিএমএল পেজ দেখতে পাচ্ছ তো এটা, তাই না? এটা একটা তো পুরো এইচটিএমএল পেজ, হ্যাঁ? আচ্ছা, তো মাইক্রো সার্ভিসে কি হয়, তুমি যখন ইউআরএলটাকে কল করো তখন এখানে জেসন ডেটা রিটার্ন করে অর এক্সএমএল ডেটা রিটার্ন করে, আর এইচটিএমএলটা কে হ্যান্ডেল করে? ফ্রন্ট এন্ড টেকনোলজি বসে বসে হ্যান্ডেল করে, মানে রিঅ্যাক্ট জেএস ফ্রন্ট এন্ডে কাজ করে, মানে পুরো জাভাস্ক্রিপ্ট ওটা, ঠিক আছে, তোমার মেশিনে রান হয়। দেন ও কি করে, ও জাস্ট এই এপিআই, এই ইউআরএলটা কিন্তু তোমাদের জন্য নয়, তোমরা ডিরেক্ট এটাকে কল করতে পারো না, ঠিক আছে? এটা ওই টেকনোলজিটাই কল করবে পোস্ট রিকোয়েস্ট দিয়ে, তখন ওখানে ডেটা রিটার্ন করবে। আমি যদি দেখি কোনো ডেটা, ধরো আমি একটা রিসোর্স দেখছি এখানে পাওয়া যায় কিনা, এই যে দেখো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই দেখো, আমি ধরো এই কই গেল, তোমরা বুঝতে পারবে ভালোভাবে। ধরো এই তো একটা এপিআই টেস্টিং টুল, ধরো আমি এখানে দিলাম, আমি সেন্ড করলাম, আমার কি এখন কি তোমার এইচটিএমএল পেজ রিটার্ন হলো? এইচটিএমএল পেজ কি রিটার্ন হলো? না, এটা এসকিউএল পেজই হলো। হ্যাঁ, Yes. আমার দেখো জেসন রিটার্ন হলো, জেসনের অবজেক্ট রিটার্ন হলো, ঠিক আছে? জেসনের অবজেক্ট রিটার্ন হলো, তার মানে এটা কি, আমার এটা নিয়ে কাজ কি, অবজেক্ট রিটার্ন নিয়ে। ইন্ডাস্ট্রিতে এটা নিয়েই কাজ হয়, ইন্ডাস্ট্রিতে তো কিন্তু রেস্টই কাজ হয়, ঠিক আছে? এখানে ধরো আমি এই যে ডেটা পেয়ে গেলাম, এই ডেটা হিসেবে আমি এবারে রেন্ডার করব। আমার ডেটাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? সার্ভার তোমাকে ডেটা রিটার্ন করবে, নট এন এইচটিএমএল পেজ, ঠিক আছে? তো তোমরা যেহেতু এখন নিউ এখানে, তো তোমাদেরকে মনোলিথিক থেকে স্টার্ট করা হবে। যদি তোমরা তত দূর পর্যন্ত টিকতে পারো, আশা করি সবাই থেকে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে একটা ভালো জিনিস শেখাবো, যেটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট, যেটা তোমার টেক ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে, বুঝলে? ডিরেক্ট জ্যাঙ্গো রেস্ট স্টার্ট করলে কিছু বুঝতে পারবে না, তাই আমরা জ্যাঙ্গো থেকে স্টার্ট করবো, দেন জ্যাঙ্গো রেস্ট স্টার্ট করবো। তার মানে এটা নয় যে জ্যাঙ্গো থেকে ভালো ভালো জিনিস হয় না, ঠিক আছে? জ্যাঙ্গো থেকে অনেক বেটার জিনিস হয়। তোমরা তো ফেসবুকের মতো অত বড় বড় কিছু আবিষ্কার করবে না, তাই তোমরা জ্যাঙ্গো দিয়ে অনেক ভালো ভালো জিনিস করতে পারো। তোমরা এই যে যত এক্সাম দাও, এই যে যত সাইট ফাইট দেখো, সব জ্যাঙ্গো দিয়ে বানানো, ঠিক আছে? মানে এই যে যতটা এখন পর্যন্ত দিয়েছো, ঠিক আছে, বা আগে যারা দিয়েছো এক্সাম অনেক দিন আগে, তো এগুলো সব জ্যাঙ্গো দিয়ে বানানো। তো জ্যাঙ্গো দিয়ে অনেক বেটার প্রজেক্ট করতে পারবে কিন্তু। তো 8:20 বাজে, আজকে একটু 8:30টার দিকে আজকে চলে যাব, আজকে একটু কাজ আছে। তো তোমাদের কারো কোনো ডাউট আছে বলো? জ্যাঙ্গো ইনস্টল করতে গেলে কি কি লাগবে সেটাই তো বুঝতে পারছি না। জ্যাঙ্গোটা ইনস্টল, আচ্ছা আমি তাহলে জ্যাঙ্গোর এটা আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি লাগবে, বুঝলে? দেখো সিম্পল, তোমাদেরকে আগের দিন বলেছিলাম পাইথন লাগবে। সবাই পাইথন নিশ্চয়ই করে নিয়েছো, তোমরা ইনস্টল করে নিয়েছো। আর পাইথনের পাথটা নিশ্চয়ই সবাই সেট আপ করে নিয়েছো, তাই তো? সবাই সেট আপ করেছো তো? একদম একদম। যাদের ল্যাপটপ নেই আমি তাদেরকে একটা কথা বলবো, তোমরা কিন্তু যে পাইচামটা আমরা করেছি ইনস্টল, তো ওটা কিন্তু কোনো
প্রফেশনাল নয়, মানে যেটা কমিউনিটি বেস হয় যেটা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আইডি ইউজ করব না, আমরা আজকে প্রজেক্ট সেটআপ দেখব কিভাবে প্রজেক্ট করা হয়, বুঝলি? হ্যাঁ, তো আমি স্টপ করে সেমটা দিলাম আছে মনে নিজের হচ্ছে আমার সার্ভার। কাছে। আচ্ছা, তো মানে সবাই কতজন আছে? সবাই এতজনই ছিল তো, ঠিক আছে। সবাই ইনস্টল করেছে তো? কার কার ল্যাপটপ নেই একটু বলবে আমাকে? স্যার আমার আজিম, আলিয়া, দাদা আমারও নেই। কিয়া, সুমন। আমারও নেই। আচ্ছা দাদা আমারও নেই। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমামেরই ল্যাপটপ নেই। সরি, ম্যাক্সিমাম বলাটা ভুল, মোটামুটি 8-9 জনের মতো ল্যাপটপ নেই। তাহলে দেখো, তোমাদের যাদের ল্যাপটপ নেই তার মানে এটা নয় যে তোমরা হয়তো, তোমাদের মনে হতে পারে যে গ্রুপে থেকে কিছু হচ্ছে না, লিভ করে যাব, এটা নয়, ঠিক আছে? তোমরা কনসেপ্টগুলো বোঝো। আর যাদের ল্যাপটপ নেই তাদের টিম লিডারকে বলবো, যদি তোমরা এখানে মানে প্রেজেন্ট থাকো তাহলে একটু তোমরা তাদের হেল্প করো। তোমরা তো অনেক কিছুই জানো, ডিসকর্ড, তারপরে হচ্ছে টিম ভিআর টিওর, তো তাদেরকে একটু সুযোগ দাও যাতে তোমার ল্যাপটপে একটু কাজ করতে পারে, মানে রিমোটলি এসে। বা ধরো তাকে বলো যে তুমি বলো প্রথম থেকে কি কি করতে হবে, ঠিক আছে? এভাবে তোমরা একটু কাজটা চালাও। তোমাদের কারো প্ল্যান রয়েছে সামনাসামনি ল্যাপটপ কেনার, ধরো 1 মাসের মধ্যে যাদের ল্যাপটপ নেই? হ্যাঁ দাদা, আমি কিনবো ভাবছি। হ্যাঁ, দেখো তোমাদেরকে একটা কথা বলবো যে যেহেতু এখন তো কলেজে মানে তোমরা যাচ্ছ না, আমাদের সময় কি ছিল, আমাদের সময় আমরাও অনেক পরেই ল্যাপটপ কিনেছি। বাট তখন কি ছিল, আমরা না কলেজের ল্যাপটপে কাজ করে নিতাম। হ্যাঁ, কলেজের মেশিনে, সরি ল্যাপটপ তো ছিল না, কলেজের কম্পিউটারে আমরা কাজ করে নিতাম। যা কাজ ছিল করে নিতাম। বাট তোমরা তো এখন কেউ কলেজ যাচ্ছ না, তো দেখো বিসিএ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স যাই বলো, তোমাদের তো ল্যাপটপটা লাগবে, সে কলেজের হোক বা নিজের হোক, মানে তোমাদেরকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা তো করতে হবে, তাই তো? কি বলো? তোমরা যদি ধরো আজ যদি সি রান না করো, তাহলে কি তোমরা সিটা কি পরবর্তীকালে খুব ভালো প্রোগ্রামার হয়ে যেতে পারবে সিতে? নিশ্চয়ই তোমাদের ল্যাপটপটা দরকার। তো তাই বলবো যে ল্যাপটপ কিনলে আজ হলেও কিনতে হবে, কাল হলেও কিনতে হবে। তার মানে এটা নয় তোমাদেরকে আমি প্রেসারাইজ করছি বা তোমরা বলবে যে আমি ক্লাস করতে গিয়েছিলাম বলেছে ল্যাপটপ কিনতে, এরকম নয়। আমি সাজেশন দেবো যে ল্যাপটপটা কিনে নিও, যদি মানে কারো সামর্থ্য থাকে যে ল্যাপটপটা কেনার, তাহলে কিনে নিও। তাহলে তোমাদের মানে তোমাদেরই সুবিধে, তোমরা বুঝতে পারবে, দেখবে তোমরা রান করতে পারবে। যাদের ল্যাপটপ নেই তারা দেখবে প্রথম প্রথম সি এর প্রোগ্রামগুলো হ্যান্ডেল করতে পারবে না ভালো মতো। হ্যাঁ, তো সেটাই, হয়তো তার কনসেপ্ট অনেক রয়েছে, সে অনেক ভালো সি জানে, বাট ধরো এই এরর হ্যান্ডেল করাটাও তো জানতে হবে। তো ল্যাপটপ না থাকলে তো সেটা মানে পসিবল নয়, তাই আর কি। তো যাদের ল্যাপটপ নেই তারা থাকো, তারা নোট নিয়ে নাও, আমরা তো ক্লাসের রেকর্ডিং দেবো, তারা ক্লাস রেকর্ডিংগুলো দেখো। হ্যাঁ, তোমরা খাতায় কলমে দেখো, তোমরা ট্রাই করো, তোমরাও পারবে, সমস্যা নেই। যাদের ল্যাপটপ নেই তাদের আলাদা অ্যাসেসমেন্ট হবে, তোমরা মানে চাপ নিও না যে আমরা প্রজেক্ট কিভাবে করব বা এই টাইপের। তো তোমরা চাপ নিও না যে প্রজেক্ট কিভাবে করব, তোমাদের আলাদা অ্যাসেসমেন্ট নেওয়া হবে। তো শুধু একজন কিনবে বললে, তাই তো? 1 মাসের মধ্যে রাখিয়া বললে কিনবে মনে হয়, আর কেউ? আচ্ছা ঠিক আছে। রতন বেরা বলো, বুঝলে আজকে কি কি হলো? হ্যাঁ বেলালদা, বুঝতে পেরেছি মোটামুটি। মোটামুটি বললেই তো চাপ গো। আচ্ছা, তো না ওইটা বুঝতে পারলাম, ইউআরএল কাজটা কি, আচ্ছা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড, ও বেসিক আইডিয়া গুলো একটু ক্লিয়ার হলো। না না, বেসিক আইডিয়া তো তোমার দরকার, না হলে তোমাদেরকে ডিরেক্ট প্রোগ্রাম দিয়ে দিলে জানবো তোমরা কি করবে খুঁজে পাবে না, বুঝলে? তো বেসিকটা তো দরকার। আচ্ছা, তো আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি জ্যাঙ্গোর জন্য। আমি কিছু ইনস্টল করিনি, শুধু পাইথন ইনস্টল করেছি, বুঝেছো? তাহলে জ্যাঙ্গোর জন্য আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম, ওপেন করলাম, লেফট শিফট, দেখো নর্মাল রাইট ক্লিক করলে এখানে কিছু আসছে না, বাট যদি তুমি শিফট ক্লিক করে রাইট ক্লিক করো, দেখো এখানে ওপেন পাওয়ারশেল উইন্ডো আসছে, ঠিক আছে? এখানে কি করবে, সবার প্রথমে আগে চেক করবে জ্যাঙ্গো বলে কোনো কিছু আছে কিনা। বলছে, আচ্ছা সরি, আগে দেখাই যে কিভাবে ইনস্টল হবে। পিপ ইনস্টল জ্যাঙ্গো, পাইথনে একদম সিম্পল, যা কিছু ইনস্টল করবে তার আগে পিআইপি দিয়ে দেবে, ঠিক আছে? পিপ ইনস্টল জ্যাঙ্গো করলে তোমার যদি মেশিনে ইনস্টল না থাকে তাহলে ইনস্টল হবে, যদি থাকে তাহলে বলবে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড,
ঠিক আছে এক সেকেন্ড, আমি কন্টিনিউ করছি। হুম বল। মানে আমি সেম করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কর। তাহলে আমি কিচ্ছু করিনি, জাস্ট পাইথন ইনস্টল করেছি, পাথটা সেট আপ করেছি, আর আমি একটা জ্যাঙ্গো বলে একটা ফোল্ডার এখানে ওপেন করে আমি এখানে পিপ ইনস্টল জ্যাঙ্গো করেছি। দেখো এ কিন্তু ইনস্টল করছে, ওর ফাইল যা যা দরকার ও কিন্তু ইনস্টল করে নেবে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। একটা এখানে কনসেপ্ট রয়েছে, কেউ গুলিয়ে ফেলবে না, ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা সবসময় ইনস্টল করবো, বাট এটা আমরা গ্লোবাল ইনস্টল করছি। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তোমরা যখন নেক্সট ক্লাস যখন পাইথন করাবে সুমনদা, তখন তোমরা অবশ্যই মনে করাবে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমাদের একটু দেখিয়ে দাও, ঠিক আছে? এটা একটু প্রথমবারে একটু টাইম লাগবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কতটা টাইম নেবে ইনস্টল হতে। তোমরা সবাই লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলেছো তো? ম্যান্ডেটরি নয়, তবুও খুললে তোমাদেরই সুবিধে। আর ওই লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে গিটারের ছবি, তারপরে হচ্ছে ওই হয় না পোজ মেরে ছবি, এসব দিও না, হ্যাঁ? তাহলে যারা যারা ওই তোমাকে চাকরি দেবে তোমার ছবি দেখেই চাকরি দেবে না, বুঝলে? কারণ এটা হচ্ছে প্রফেশনাল জায়গা। আমি এখনো করিনি দাদা। না না বলছি, সবাইকে বলে দিচ্ছি, কারণ এটা প্রফেশনাল জায়গা, এরকম গোলাপ ফুলের ছবি এইসব দিয়ে রেখে কোনো লাভ নেই, হ্যাঁ? মানে খুললে অবশ্যই নিজের ছবিটা দিও, একদম মানে ফর্মাল ড্রেসে ছবিটা দিও, বুঝলে? কারণ যখন তোমার প্রোফাইল হয়তো তুমি খুব স্ট্রং সববে, ঠিক আছে, তার মানে তোমার প্রোফাইলটা অ্যাপিয়ার হবে রিক্রুটার যারা রিক্রুট করবে, কিন্তু যখন দেখবে ওই গোলাপ ফুলের ছবি, হ্যাঁ, তখনই কিন্তু রিজেক্ট করে দেবে, ব্ল্যাকলিস্ট করে দেবে, বুঝলে? তো সবাই যারা যারা লিঙ্কডইন খুলবে তারা অবশ্যই নিজের ছবিটা রাখবে আর ফর্মাল ড্রেসে। আচ্ছা, জ্যাঙ্গোটা তো ইনস্টল তো হলো, সাকসেসফুল দেখাচ্ছে, এটা অ্যাক্সেস করব কিভাবে? এটা কাজ কোনখান থেকে হবে এটা? হ্যাঁ, এবারে দাঁড়া দাঁড়া, এই তো স্টার্ট হলো। আচ্ছা দাদা ইনস্টল হলো, বাট আবার যখন জ্যাঙ্গো সার্চ করছি তখন আবার বলছে জ্যাঙ্গো সার্চ করার দরকার নেই, জ্যাঙ্গো সার্চ করার দরকার নেই, ঠিক আছে? আসলে তো আমাকে অনেকগুলো টেকনোলজি মনে রাখতে হয়, কোন টেকনোলজি কোনটা কি অতগুলো গুলিয়ে ফেলেছি আর কি, তাই আমি প্রথমে এসে জ্যাঙ্গো সার্চ করে দিয়েছি জাভার মতো, বুঝলে? ওভাবে সার্চ করার দরকার নেই, হ্যাঁ, এটা আমার মিস্টেক ছিল। আচ্ছা দেখছি আমার এখনো ইনস্টল হলো না কেন, নেটওয়ার্ক স্লো নাকি দেখছি। এই যে সাকসেসফুলি ইনস্টল জ্যাঙ্গো। তাহলে কি করলাম, আমি জ্যাঙ্গোর ভিতরে গেলাম। অ্যাকচুয়ালি এটা এর মানে এটা নয় যে তুমি জ্যাঙ্গোর ভেতরে গিয়েই তোমাকে ইনস্টল করতে হবে, তুমি এটা যেখান থেকে হোক ইনস্টল করতে পারো, ঠিক আছে, বুঝলে? যেখান থেকে হোক ইনস্টল করতে পারো উইন্ডো ওপেন করে। কেউ মাইক্রোফোনটা অফ করো। এবারে কি করবে, এবারে হচ্ছে তোমার যে মাইক্রোফোনটা যারা অন আছে অফ করো, যে ফোল্ডারে তুমি জ্যাঙ্গো প্রজেক্টটা করবে সেই ফোল্ডারে গিয়ে আবার শিফট প্রেস করে পাওয়ার সেল উইন্ডোটা ক্রিয়েট করবে। আচ্ছা, তারপরে তোমাকে বলতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, একদম সিম্পল ইংলিশে বলছি, জ্যাঙ্গো অ্যাডমিনকে বলছি একটা প্রজেক্ট স্টার্ট করো যার নাম হচ্ছে যার নাম হচ্ছে ধরো টেস্ট। তাহলে আমরা জ্যাঙ্গো অ্যাডমিনকে কি বললাম, জ্যাঙ্গো অ্যাডমিন একটা প্রজেক্ট স্টার্ট করো যার নাম হচ্ছে টেস্ট। জ্যাঙ্গো অ্যাডমিনও একটা প্রজেক্ট স্টার্ট করবে, দিয়ে এখানে সব ফোল্ডার বানিয়ে নেবে। দেখো একটু ওয়েট করো, জানি না আমার মেশিনটা আজকে এত কেন স্লো বিহেভ করছে। এই যে লাইভ স্ট্রিম করছে বলে হচ্ছে না না স্লো, এই যে আমার অ্যান্টিভাইরাস তাকে এক্সিকিউট করতে দিচ্ছে না, তাই স্লো হচ্ছে। 1 মিনিট দাঁড়াও। অ্যান্টিভাইরাসের যেমন সুবিধে আছে অসুবিধাও আছে, বলো? কিচ্ছু করতে দেবে না। প্রচন্ড আমি ইউজই করি না ওকে, কোনোদিন না। না না, আমাদেরকে তো অনেক সাইটে যেতে হয়, তাই সবসময় ভিপিএন আর অ্যান্টিভাইরাস কানেক্ট রাখতে হয়, বুঝলে? ভিপিএনটা থাকে মোটামুটি, কিন্তু অ্যান্টিভাইরাসটা আমার তো মনে হয় কোনো কাজেরই নয়, বেকার। না না, পেড অ্যান্টিভাইরাস বেকার নয়, কাজের। আচ্ছা দাদা, একটা কোশ্চেন ছিল এখানে। করো। ওই যে আর্কিটেকচারটা দেখালে, যেটা হচ্ছে আমরা প্রথমে একটা ইউজার থাকে, দেন ইউজারটা ফ্রন্ট এন্ডের সাথে রিঅ্যাক্ট করে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে রিঅ্যাক্ট করে আমাদেরকে আউটপুট দেয়। তো এখানে ভিপিএনটা কিরকম ভাবে কাজ করে?
ভিপিএন তো নেটওয়ার্কে কাজ না করে মানে VPN মেন তো- মেন না না মেন কোশ্চেনটা ছিল ওই যে ওই কোনো ওয়েবসাইট যখন আমরা অ্যাক্সেস করি হুম তখন যে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয় ওটা তো ভিপিএন দ্বারাই তো চেঞ্জ হতে পারে। আইপি অ্যাড্রেস তোমার চেঞ্জ হয়, সার্ভারের থোড়ি না চেঞ্জ হয়। আচ্ছা মানে তখন আমি যেভাবে অ্যাক্সেস করছি আইপি অ্যাড্রেসটা কার আইপি অ্যাড্রেসটা নেটওয়ার্কে চেঞ্জ হয় তো, ডিভাইসের তো নয়। আইপি অ্যাড্রেসটা কার চেঞ্জ হয়? তুমি যে নেটওয়ার্কে কানেক্টেড রয়েছো সেই নেটওয়ার্কে, এই যে দেখো। আচ্ছা ছাড়ো ওগুলো, আমরা একদিন তোমাদের যা যা ডাউট আছে ওগুলো ক্লিয়ার করবো ওগুলো। হ্যাঁ ওগুলো নেটওয়ার্কটা তোমরা যদি পড়ে থাকো, তোমার কোন সেমিস্টার, 5th সেমিস্টার হ্যাঁ হুম, হুম, হুম। semester। কম্পিউটার নেটওয়ার্ক পড়েছো তো, এটা বলতে পারছো না কেন চেঞ্জ হচ্ছে? টিসিপি আইপি প্রোটোকল পড়োনি? আচ্ছা ঠিক আছে ছাড়ো, পরে দেখছি ওটা। হ্যাঁ যেটা আজকে মেন জিনিস দেখো, এই যে জ্যাঙ্গো স্টার্ট করলাম, একটা টেস্ট প্রজেক্ট স্টার্ট করলাম, দেখো কিন্তু আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এর মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে আমার প্রজেক্ট নেম। এর মধ্যে দেখো এটা একটা বাই ডিফল্ট প্রজেক্ট নেমে কিছু কিছু সেটিং এসেছে, অ্যান্ড একটা ম্যানেজ ডট পাই বলে একটা এসেছে। এবার আমরা কি করে বুঝবো যে আমার জ্যাঙ্গোটা সাকসেসফুলি আমার মানে ইনস্টল হয়েছে? সিম্পল, এই ম্যানেজ ডট পাই যেখানে আছে ওখানে যাবে, শিফট প্রেস করে পাওয়ার শেল আবার ওপেন করবে। দেখো আইডিতে হলে এসব কিছু করতে হতো না, ঠিক আছে? আইডি সেট আপ যাদের এখনও তো সবার আইডি সেট আপ নেই, তাই আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলবে, এখানে তোমাকে এটা বেকার পাইথনকে লাগে আমার। বলতে হবে, ঠিক আছে? এখানে তোমাকে পাইথনকে বলতে হবে যে পাইথন ম্যানেজ ডট পাই এটাকে সার্ভারে রান করো, রান সার্ভার। দেখো যখন আমি সার্ভারে রান করা স্টার্ট করলাম, আমাকেও একটা ইউআরএল দেবে নিশ্চয়ই একটু পরেই। এই যে দেখো একটা ইউআরএল দিয়ে দিয়েছে, যে আমি এই ইউআরএলে তোমার এই যে জ্যাঙ্গো যে পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা তোমাকে এই ইউআরএলে আমি রান করিয়ে দিয়েছি। আমি যাই তাহলে দেখি ওই ইউআরএলে রান হয়েছে কিনা। ইউআরএলটা ছিল কিছুটা এরকম 127.0.0.0 8000 8000টা দরকারি, ঠিক আছে? না হলে কিন্তু তোমার অন্য পোর্ট দিলে হবে না। এর জন্যই আমরা পোর্টটা আগে দেখলাম যে পোর্টটা কি, ঠিক আছে? দেখো এখানে বলছে দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি। আমার নেটওয়ার্কটা একটু স্লো, তাই ও ফেচ করতে একটু অসুবিধা করছে। ও ব্যাকএন্ড থেকে কিছু ডেটা নিচ্ছে, মানে জ্যাঙ্গো যে সাইট থেকে, তার সাইট থেকে কিছু ডেটা ও ফেচ করছে। ওকে একটু ওয়েট করে যাও। প্রাইভেট উইন্ডো থেকে চালিয়ে দেখি কি হয়। প্রাইভেটও বলছে চলবে না, এজ থেকে চালিয়ে দেখি। কেম কি মেসেজ করলে গো? আচ্ছা অরিজিৎ, আচ্ছা মোটামুটি যখন চালাবে দেখবে তোমাদের ওই জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে গিয়েছে, মানে তোমার একটা বেশ ভালো একটা ইউআই আসবে, তোমাকে দেখাবে যে জ্যাঙ্গোটা তোমার ইনস্টল হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে লেখা আছে দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশনস। আচ্ছা মিঠাই বাটু। হুম, তাহলে বেশ ইনস্টল তোমার সাকসেসফুলি হয়ে গিয়েছে, তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ এইবারে বাকি যে কাজগুলো হবে আপাতত ইনস্টল করে রাখো এতটা পর্যন্ত, বাকিগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আজকে আমি তোমাদের কিচ্ছু গুলোতে যাচ্ছি না। তোমরা এতটাই খুশি থাকো যে জ্যাঙ্গোটা আমার ইনস্টল হয়ে গিয়েছে, হ্যাঁ এটা ভেবে একটু খুশি থাকো। তারপর বাকি যদি কারো কিউরিসিটি থাকে, ইউটিউব রয়েছে। আমি বারবার বলবো ইউটিউবকে কেন বলছি, কারণ সেলফ লার্নিংটা অবশ্যই বেস্ট। আমার থেকে যেটা তুমি শিখবে তার থেকে সেটা যদি তুমি আগে থেকে শিখে আসো, আমাকে কোয়েশ্চেন করতে পারবে, ঠিক আছে? তুমি জ্যাঙ্গো নর্মালও শিখতে পারো, তুমি জ্যাঙ্গো এখানে কেন শিখছো? যাতে তোমার ডাউটসগুলো ক্লিয়ার হয়, তাই তো? তাই আমি বলবো যে যে টপিকটা পরের দিন পড়ানো হবে, তোমরা একটু পারলে যদি তোমরা টাইম পাও, তোমরা তো অনেক ব্যস্ত লোক, অনেক কিছু কাজ করো, তো যদি টাইম পাও তাহলে একটু জ্যাঙ্গোটা দেখে নেবে। আমাকে গতকাল কেউ একজন মেসেজ করেছিল যে আমি টাইম পাইনি করার, মানে দেখার, পাইথনটা দেখার আমি টাইম পাইনি। তো আমি সেখান থেকে বুঝলাম যে তোমরা একটু ব্যস্ত লোক। তবুও যদি 10-15 মিনিটও যদি ফাঁকা থাকে, দেখবে আমি একটা ভিডিও সাজেস্ট করছি, এই ভিডিওটা যদি একবার দেখে নাও, এই যে দেখো জ্যাঙ্গো ইনস্টল সাকসেসফুল, তাই না? এরকম তোমাকে দেখাবে। এই যে এখান থেকে দেখো জ্যাঙ্গো ইনস্টল করার পর সিম্পল তোমার ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছ। এখানে তোমাকে বলেই দিচ্ছে যে যাও ডকুমেন্টেশনে যাও, এখানে বলছে যে একটা পোলিং অ্যাপ বানাতে চাও, যাও এই পোলিং অ্যাপে টিউটোরিয়ালে যাও। তোমার কোনো সমস্যা হয়েছে, যাও জ্যাঙ্গো কমিউনিটিতে যেয়ে আস্ক করো।
তাহলে জ্যাঙ্গো একটা খুব বিউটিফুল জিনিস। হ্যাঁ, তোমাকে সব কিছু দিয়ে দিচ্ছে। এই যে দেখো কিভাবে প্রথম একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, তোমরা দেখো পুরো একদম ইংলিশে, একদম পিওর ইংলিশে লেখা আছে। হ্যাঁ, কারো বুঝতে কোনো সমস্যা হবে না, পুরো দেখো সব লেখা আছে। তো আমি খুশি হব তোমরা যদি অন্তত যদি এই টিউটোরিয়ালটা পড়ে এই পোলিং অ্যাপের যদি অন্তত মিনিমাম কিছু একটাও করতে পারো আর কি। হ্যাঁ, তোমরা কপি পেস্টই করো, কোনো সমস্যা নেই। তোমাকে বলছি না যে এখানে দেখো সব কপি পেস্ট করার জন্যই লেখা রয়েছে, এই যে দেখো। হ্যাঁ, তো দেখো পুরো একদম কোন ফাইলটাই চেঞ্জ হবে, url.py এ চেঞ্জ হবে। হ্যাঁ, করব, এই কাজটা হবে কোথায়, কোন অ্যাপে? কোন অ্যাপে মানে এই কাজটা হবে তুমি যেটা এই যে বানালে এইমাত্র জ্যাঙ্গোতে। হ্যাঁ ওটা মানে পাইচার্মে হবে, পাইচার্ম। পাইচার্মে পাইচার্ম যে হ্যাঁ, কোনো হ্যাঁ, একদম। আইডিতে, যে কোনো আইডিতে, ঠিক আছে, যে কোনো আইডি স্টার্ট করো, কোনো সমস্যা নেই। দেখো আর যখন ফোল্ডারটা কি নামে থাকবে লাস্টে? .py। manage.py। আমি বলবো সবার প্রথমে হচ্ছে এখান থেকে যদি যে তোমরা কেউ উদ্ধার করতে পারো খুবই ভালো, মানে তাকে বলবো যে ডকুমেন্টসটা আগে পড়ে নিলেই সব হ্যাঁ। বুঝে যাবে। এইটা তুমি পড়লে, এটা তোমরা পড়লে আমি আশা করি যদি একটু, এটা পড়তে কত মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে পুরোটা পড়তে, তাই না? যদি তোমাদের একটু টাইম থাকে একটু পড়ে নিও, দেখলে বুঝতে খুব পারবে। বেটার একটা টিউটোরিয়াল দেখে নিবি, 5 মিনিটে 15 মিনিটের পড়ার থেকেও বেশি বুঝে যাবে। না না, পড়লে অবশ্যই বেশি ইনফরমেশন পাওয়া যায়, বুঝলি? সে টিউটোরিয়ালে সব কিছু ইনফরমেশন দেওয়া থাকে কভার না। করতে পারবে না। হ্যাঁ, এবারে তাও যদি তোমাদের কারো মানে টাইম না থাকে, হ্যাঁ তাও যদি তোমাদের কারো টাইম না থাকে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি বলছি, তাও যদি তোমাদের মনে হয় যে আমার কাছে আর টাইম নেই, একদমই আমি খুবই চাপের লোক, তাহলে হচ্ছে এইখানে যাবে, এই যে জ্যাঙ্গো ইন ওয়ান ভিডিও। আমি আগের দিন বলেছিলাম সে নাকি ভিডিও খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, তাই জ্যাঙ্গো ইন ওয়ান ভিডিও। এই যে দেখো, এই যে খুব ভালো লোকটার নাম কোড উইথ হ্যারি। হ্যাঁ, এই যে 2 ঘন্টা 56 মিনিটের ভিডিও, এটা বুঝতে পারবে না, এটা ইংলিশে লেখা আছে। তো এই যে জ্যাঙ্গো টিউটোরিয়াল ইন হিন্দি, খুব ভালো ভিডিও এটা। হ্যাঁ, এটা মানে এটা আমিও দেখেছিলাম যখন প্রথম জ্যাঙ্গো করি, তো তোমরা দেখলে অবশ্যই